তো আমাদের আজকের ম্যাথমেটিক্যাল সিকিউ ক্লাস আর কি চ্যাপ্টার 4 এর সেকেন্ড পার্ট, যেটা আমি বলতেছিলাম যে অ্যাঙ্গুলার পার্ট, অর্থাৎ তোমার ঘূর্ণনের উপর যেটা যে পাঠটুকু আছে, জড়তার ভ্রামক, টর্ক, ঠিক আছে, এরপর তোমার হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক বেগের রাশিমালা যেগুলো আছে, এই টপিকগুলোর উপর, তাই না? তো এই টপিকগুলোর মধ্যে তোমাদের আমি কিছু সিকিউ কোয়েশ্চেন দিয়ে দিয়েছি অলরেডি। তো এই সিকিউ কোয়েশ্চেনগুলো আমরা এখন আসলে মানে সিরিয়াল বাই সলভ করি। তো যেমন আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা এখানে দিয়েছে যে সামিন এক বালতিতে সামান্য পানি নিয়ে এর হাতল ধরে 1.5 মিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার তলে প্রতি মিনিটে 90 বার ঘোরাচ্ছে। তা দেখে রিমি বালতিটিকে একইভাবে আরো ধীরে ঘোরানোর চেষ্টা করায় বালতির পানি পড়ে গেল। তুমি আশা করি তুমি যেটা বুঝতে পারছো সিনারিওটা কিরকম সিনারিও হচ্ছে এখানে। মানে একজন তোমার বালতি ধরছে, সুতা দিয়ে বাঁধছে বা দড়িতে বাঁধছে, বাইদে তোমার ঘোরাচ্ছে, ঠিক আছে, মানে হাওয়ার মধ্যে ঘোরাচ্ছে আর কি। এবং সেটা সেটা উলম্ব তলে আর কি, মানে উলম্ব বৃত্তাকার তলে ঘোরাচ্ছে। বিষয়টা কিরকম, উলম্ব বৃত্তাকার তল বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, বৃত্তাকার তল কয়টা হতে পারে, একটা তোমার হচ্ছে এরকম ঘোরাচ্ছে, আর এটা তোমার হচ্ছে এরকম ঘোরাচ্ছে, ঠিক আছে। তো সে আর কি এভাবে ঘোরাচ্ছে, উলম্ব বৃত্তাকার তলে ঘোরাচ্ছে, ঠিক আছে। মানে এটা তার হচ্ছে তার অ্যাক্সিস, এটা সরি এটা এটা তার অ্যাক্সিস, এটা তার অ্যাক্সিস, ঠিক আছে, এভাবে সে ঘোরাচ্ছে। আচ্ছা, তো এখানে কি বলছে পরে, সেম ভাবে সে আবার বালতিটাকে আরেকজন রিমি, সে আবার একইভাবে বালতিটা ঘুরাইছে বা ধীরে। অবভিয়াসলি তুমি বুঝতেই পারতেছো, তুমি যখন একটা বালতিকে যখন তুমি জোরে ঘুরাবা এইভাবে, তখন কিন্তু কি হবে, বালতির পানি পড়বে না, তাই না? আর তুমি যখন আস্তে ঘুরাবো তখন কিন্তু বালতির পানি পড়ে যাবে। এটা কিন্তু আসলে ওই যে আমাদের যেটা কি বল জানি আছে, বলতো একজন, দেখি কে বলতে পারো এটা কি বলের কারণে বালতি থেকে পানিটা পড়বে না জোরে ঘুরাইলে? কেন্দ্রমুখী বল। হ্যাঁ, কেন্দ্র বিমুখী বল ভাইয়া। কেন্দ্র বিমুখী বল হবে, রাইট, কেন্দ্র বিমুখী বল, সেন্ট্রিফুগাল ফোর্স, নট সেন্ট্রিপিটাল ফোর্স। কেন সেন্ট্রিফুগাল ফোর্স হবে? কারণ দেখো, কেন্দ্রমুখী কখন হবে, কেন্দ্রমুখী হলে তো তোমার পানিটা তো পড়ে যেত বালতি থেকে, তাই না? কেন্দ্র বিমুখী বলে কি, মানে তোমার হাতটা হচ্ছে কেন্দ্র। সাপোজ ধরো যে এই যে তোমার ঘোরাচ্ছে, মানে এই যে ধরো যে এটা এটা হচ্ছে দড়িটা, ঠিক আছে, এটা দড়িটা। তো এটা হচ্ছে তোমার সাপোজ ধরো এটা তোমার হাত, এটা তোমার হাত, ঠিক আছে, এটা তোমার হাত। এখন এটাকে কেন্দ্র করে ঘোরাচ্ছে ভাবে। তো যদি কেন্দ্রমুখী হয় তাহলে তো পানিটা বালতি থেকে পড়ে যাবে, তাই না? সেটা তো হচ্ছে না। কি হচ্ছে, বালতিটা পানির সাথে আটকে আছে, মানে সরি পানিটা বালতির সাথে আটকে আছে, এখানে একদম গা গেছে। অর্থাৎ তোমার সেন্ট্রিফুগাল ফোর্স, কেন্দ্র বিমুখী বলের কারণে। ওকে, যাই হোক, এটা আমাদের মেইন টপিক না। এখানে কি বলছে এরপর দেখি। আমি ক আর খ করাবো না, ক আর খ তুমি নিজে দেখে নিতে পারবা তোমাদের বই থেকেই। আমি গ আর ঘ করাচ্ছি। গদ্যে কি বলছে যে সামিন বালতিটি ঘোরানোর সময় সর্বোচ্চ কত টান অনুভব করছিল। এই যে সামিন যে বালতিটা ঘোরাচ্ছিল যে প্রথম ইয়েতে, অর্থাৎ তোমার 1.5 মিটার ব্যাসার্ধ আর এর মান, আর প্রতি মিনিটে 90 বার ঘোরাচ্ছে। তো দেখো, আমরা তাহলে এটা জিনিস সলভ করি। হ্যাঁ, আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা নাম্বার 1, এটা সি নাম্বারটা করাচ্ছি। এখানে কি করতেছে বলতো, আর এর ভ্যালু 1.5 মিটার, অর্থাৎ সে যে ঘোরাচ্ছে আর কি ব্যাসার্ধটা তার 1.5 মিটার, এবং এখানে তার প্রতি মিনিটে আচ্ছা পার মিনিট আর কি, ঠিক আছে। আমি যদি এখানে একটু সংক্ষেপে লিখি তাহলে 90 বার, 90 বার, 90 বার, ঠিক আছে, n is equals to 90 লিখতে হবে পার মিনিট। আচ্ছা, আমি ওগুলো মানে ওদিকে পরে আসতেছি, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি পরে প্রকাশ করি, আগে আমি ইনফরমেশনগুলো লিখে নিই। তা দেখে রিমি বালতিটি একইভাবে, আচ্ছা এই পর্যন্তই, হ্যাঁ। তো এখন হচ্ছে বলছে যে কতটুকু টান অনুভব করবে, অর্থাৎ এই যে সে যে ঘোরাচ্ছে তার হাতে কতটুকু টান সে ফিল করতেছে। অবভিয়াসলি তুমি যখন সেটাকে ঘোরাবা তখন কি হবে, এটা টান তুমি ফিল করবা, তাই না? তো এটা আমাকে বের করতে বলছে নরমালি। তো এটা কিভাবে বের করতে পারি, দেখো আমাদের যেটা বললাম যে কেন্দ্র বিমুখী বল না, তো কেন্দ্র বিমুখী বল, আমাকে কেন্দ্র বিমুখী বলটা বের করতে হবে, তাই না? কেন কেন্দ্র বিমুখী বলটা বের করতে হবে? বিকজ কেন্দ্র বিমুখী বলটা অ্যাকচুয়ালি কি, ওইটা যে তোমার হচ্ছে যেটার কারণে কি হচ্ছে, যেটার কারণে তোমার পানিটা বালতি থেকে পড়তেছে না, সো ওইটা তো টান বল, তাই না? এটা তো টান বল। অর্থাৎ তোমার যদি আমি বলি যে কতটুকু টান অনুভব করতেছে, দেখো টানটা কখন সৃষ্টি হবে, যখন তোমার এই যে সে যে ঘোরাচ্ছে, এটা তার অ্যাক্সিসটা, এটা তার হচ্ছে রশিটা, এখানে এটা তার হাত, ঠিক আছে, তার হাত। এখন এই যে এখানে যে পানিটা যেখানে জমে আছে বালতির এখানে, তো এটা তোমার কেন্দ্র বিমুখী বলের কারণে জমে আছে। তো কেন্দ্র বিমুখী বলটা এদিকে পানিটাকে ঠেলতেছে, এদিকে পানিটাকে ঠেলতেছে কেন্দ্র বিমুখী বলটা। অর্থাৎ যেহেতু এদিকে ঠেলতেছে, তার মানে কি হবে, এই বলটার কারণে কি হচ্ছে, সে এখানে একটা টান ফিল করতেছে, তাই না? সেখানে একটা প্রেসার ফিল করতেছে। সো অবভিয়াসলি এটা তো তোমার টান। এটা আমি কি বলতে পারি যে ইজ ইকুয়াল টু এফ এম ভি স্কোয়ার বাই আর, এটা আমরা সবাই জানি সূত্র, তাই না? এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ, এবং আমরা জানি যে কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্র বিমুখী ত্বরণ কি, ভি স্কোয়ার বাই আর, তাই না? অর্থাৎ এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যেটা আমাদের সূত্র, তাহলে খুবই ইজি একটা জিনিস ছিল। তো এখানে আমাদের ভি এর মানটা দেওয়া নাই, আমাদের এখানে আর এর মানটা দেওয়া আছে, খুবই সহজে বসে দিতে পারি আমি 1.5। এখানে এম এর মান কত দেওয়া আছে, এম এর মান কি দিয়ে দিচ্ছে?
এম এর মান দিচ্ছে, দেখো এই যে পানি সহ বালতির ভর 2 কেজি, সো এম এর ভ্যালু কত, 2 কেজি, ঠিক আছে। তাহলে এখানে বসাতে পারি আমি 2, বাট ভি এর ভ্যালু আমি জানি না, এটা আমাকে বের করতে হবে, তাই না? তো ভি এর ভ্যালু আমি কিভাবে বের করতে পারি? কারো কোনো আইডিয়া আছে? দেখি কেউ কিছু বলতে পারো কিনা, যার আগে করছিলাম। ভাই আগে ওমেগাটা বের করব। হ্যাঁ রাইট, আমি ওমেগা বের করবো, ঠিক আছে। ওমেগা কি? কৌণিক বেগ, তাই না? কৌণিক বেগ কিভাবে সূত্র ছিল আমাদের কৌণিক বেগের? 2πn/t, ঠিক আছে, 2πn/t। এখন এনটা কত? এন এই যে 90, অর্থাৎ 2 ইন্টু পাই ইন্টু এন এর ভ্যালু কত? 90, তাই না? এবং টি কত? দেখো পার 1 মিনিট বলছে, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড না? তাহলে 60 সেকেন্ডস, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। এখন ওমেগার সাথে ভি এর রিলেশন আছে না একটা, কি রিলেশন বলো তো? ওমেগা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার আর। ভি স্কয়ার আর না, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ঠিক আছে। ভি ইজ ইকুয়াল ভি ইকুয়াল টু ওমেগা। হ্যাঁ ওমেগা আর, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু, সরি এটাই তো, হ্যাঁ, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এখানে আমি বলতে পারি কি যে 2 পাই ইন্টু 90 বা 180 পাই লিখে দিই একবারে ডিরেক্টলি, ঠিক আছে। অথবা এটাকে একটু শুরু করতে পারি আমি চাইলে, যেমন এটাকে কাটলে হয় তোমার 2, এটাকে কাটলে হবে 3, মানে 30 হ্যাঁ 4.5 হবে ভি এর মান। এটাকে কাটলে, হ্যাঁ, তাহলে তোমার এটা তোমার হবে হচ্ছে 3 পাই। তাহলে তাহলে ওমেগা ভ্যালু হচ্ছে তোমার 3 পাই, ঠিক আছে। তাহলে 3 পাই, আমি আই হোপ আমার ঠিক আছে এটা। আচ্ছা, তো এটা গেল, তাহলে তো 3 পাই আসলো, তাহলে এবং এটা হচ্ছে তোমার আর আরে কত? 1.5, তো 1.5 এর সাথে 3 গুণ করে কত হয়? 14.14। 14.14, এটা কি পাই সহ হবে? জি ভাই পাই সহ। আচ্ছা, এটা এরকম আসলো কেন? তুমি কি শিওর এটা ঠিক আছে? জি ভাই ঠিক আছে। হোয়াট, আচ্ছা এরকম এটা এভাবে গুণ হবে, ঠিক আছে, অর্থাৎ তোমার ভাইয়া 45, তো ভাইয়া 4.5 টু হচ্ছে। পাই এন ভাইয়া 4.5 না 9.4? আচ্ছা 2 into 3.14 16 into 90 আচ্ছা হোয়াট এভার, by আমার by এটা দেখার 60. বিষয় না। তুমি এখানে বিয়ের মানটা বের করবে, এখান থেকে বিয়ের মানটা বের করে এখানে বসাই দিবা, ঠিক আছে। তো এটা এটা কত আসবে অ্যান্সারটা? টোটালটা দেখে একজন বলো আমাকে। এটা স্কয়ার হবে, এখানে বিয়ের মানটা বের করে এখানে বসাই দাও। ভাই 266.48। আচ্ছা, এটাই যা চাচ্ছিলাম, 266.48 নিউটন, ঠিক আছে। এটা কি আমাদের হচ্ছে, এটা তোমার হচ্ছে মানে বালতিটা তার গতিপথে সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ টান অনুভব করবে, এটা হচ্ছে মেইন কথা। মানে বালতিটা, এই যে বালতিটা, ঠিক আছে, এই যে বালতিটা সে যে ঘুরতেছে, এটা তার গতিপথে সর্বনিম্ন যে বিন্দুটা, এই যে এটা, এই বিন্দুতে, ঠিক আছে, সে সর্বোচ্চ টান অনুভব করতেছে না বলতো, এই জায়গায় সে সর্বোচ্চ টান অনুভব করবে, তার সাথে সর্বনিম্ন বিন্দুটা এই বালতিটার, ঠিক আছে, একদম একদম নিচের দিকে সে সর্বোচ্চ টান অনুভব করবে। এখন এটা হচ্ছে আমার সর্বোচ্চ টান। এখন আমাকে কোয়েশ্চেনটা কি বলছে দেখো তো, যে সামিন বালতিতে ঘোরানোর সময় সর্বোচ্চ কত টান অনুভব করবে। দেখো এটা আমি কি বের করছি জানো, এটা হচ্ছে আমি বের করছি টান, এটা আমি টান বের করছি, ঠিক আছে, কিন্তু আমি সর্বোচ্চ টানটা কিন্তু বের করি নাই। এটা আমাকে মেনলি বের করতে হবে, সর্বোচ্চ টান অর্থাৎ টেনশন, ঠিক আছে। টেনশনটা কত? টেনশন বা যেটাকে আমি বলি তোমার হচ্ছে টি দ্বারা ডিনোট করি আমরা, টি দ্বারা, অর্থাৎ তোমার টি ম্যাক্স। তো এটা আমাদের টান ছিল, মানে টোটাল টান হচ্ছে এটা। কিন্তু যেটা আমাদের সর্বোচ্চ টান, এটা আমি এখনো বের করি নাই, সর্বোচ্চ টান। তো সর্বোচ্চ টানের সূত্র তোমাদেরকে আমি পড়াইছি, যেমন সর্বোচ্চ টান পড়াইছি, সর্বনিম্ন টান পড়াইছি। যখন সর্বোচ্চ টান যখন ছিল, সর্বোচ্চ টানের ক্ষেত্রে কি ছিল সূত্র? টি ম্যাক্স ইজ ইকুয়াল টু এফ প্লাস এম জি, এবং সর্বনিম্ন টান কি ছিল? টি মিন ইজ ইকুয়াল টু এফ মাইনাস এম জি ছিল, তাই না? মনে আছে তোমাদের পড়াইছিলাম, আমি বালতি ঘুরাচ্ছি, যখন সে একদম এই হাইটে থাকবে তখন কি হবে তার সর্বোচ্চ টান, সে যখন ঘুরে সে যখন এখানে আসবে তখন কি হবে সর্বনিম্ন টান। তাহলে এখানে থাকলে এফ প্লাস এম জি, এবং এখানে থাকলে কি হবে সর্বনিম্ন টান, অর্থাৎ তোমার এফ মাইনাস এম জি, ঠিক আছে। মনে আছে তোমাদের? মানে কেন্দ্রমুখী বলটা, কেন্দ্রবিমুখী বলটা তোমার তো সব জায়গায় আছে, কিন্তু এই পয়েন্টে একদম সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ বালতিটার একদম শেষ বিন্দুতে সর্বোচ্চ টান সে ফিল করবে। কিন্তু বুঝতে পারতো সেটা কেন হবে, বিকজ এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে তোমার হাত থেকে সর্বোচ্চ ডিস্টেন্স হয়ে গেছে না, এটা সর্বোচ্চ ডিস্টেন্স হয়ে গেছে না এটা। তো অবভিয়াসলি কি হচ্ছে এটা, মানে তোমার দেখো যে এই এই পয়েন্টে কি হবে, বালতিটা এখানে আছে আর হাতটা তোমার এখানে আছে, আর এই পয়েন্টে কি হচ্ছে, বালতিটা এখানে আছে হাতটা এখানে আছে, তার মানে অনেক বেশি ডিস্টেন্স। তো যেহেতু বেশি ডিস্টেন্স, তো বেশি টান অনুভব করবে। আরেকটা কথা বলতে গেলে যে এখানে তোমার জি এর মানটা বেশি হবে, এখানে এখানে মানে এখানে তোমার ভরটা বেশি হবে, এখানে ভরটা কম হবে। মানে ভর তো বলে না, এটাকে ওজন বলে, এখানে ওজন বেশি হবে, এখানে ওজন কম হবে। এখানে কেন ওজন বেশি হবে, বিকজ এটা উপরে আছে, ডিফারেন্সটা বেশি, অ্যাকচুয়ালি এক কথা হচ্ছে এটাই, ডিফারেন্সটা বেশি। তো এফ প্লাস এম জি, তো এখানে আমাকে এফ প্লাস এম জি কিভাবে বের করবো? 266.48 প্লাস 2 ইন্টু 9.8, বাস এটা করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে।
তো এখানে তোমার হচ্ছে 9.8 এর সাথে 2 গুণ করলে তোমার হবে হচ্ছে এখানে 18.99 মেবি, তাই না? 18.66 হবে, সরি। এখানে তোমার হচ্ছে এটা 286.08 286.08 নিউটন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং তোমাকে যদি বের করতে বলতো যে সর্বনিম্ন টান কত, সর্বনিম্ন, সেরকমই সহজ। কি করতে, জাস্ট এটাকে এফ মাইনাস এমজি করতে, ঠিক আছে? এখানে 2 ইন্টু 9.8, এটা যেটা আসতো সেটা হচ্ছে তোমার এখানে অ্যান্সার হয়ে যেত। সো বিষয়টা বুঝো, তুমি কিন্তু আসলে এটা বের করলে তোমার কিন্তু অঙ্ক শেষ না, এটা মাথায় রাখবা। এটা কি বের করছো তুমি? এটা তুমি টার্ন বের করছো, ঠিক আছে? টোটাল টার্নটা বের করছো আর কি। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার না, এটা আমাকে বের করতে বলছো সর্বোচ্চ টার্ন কত হবে। সো অবভিয়াসলি এটা হবে অ্যান্সার। তো তোমাদেরকে আমি এই কারণে ম্যাথটা দিছি যে এই ম্যাথটার এখানে একটা ইন্টারেস্টিং পার্ট এখানে ভাইয়া? আছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ভাইয়া, সর্বনিম্ন টান আর সর্বোচ্চ টান বাল্বটা কোন দিকে হবে এই ব্যাপারটা আচ্ছা, একটু সর্বোচ্চ clear টান করো। তোমার হচ্ছে যখন তোমার মানে, বালতিটা ঘুরাই না? হ্যাঁ, মনে করো তুমি বালতিটা ঘোরাচ্ছো, ধরো যে এটা তোমার বালতি, ঠিক আছে? এটা তোমার বালতি সাপোজ ধরো। এখন এটা তুমি মনে করো যেখানে বাঁধছো এভাবে, এই যে তোমার হাতে বাঁধছো, এখন তুমি এটাকে ঘোরাচ্ছো, এই যে এভাবে তুমি ঘোরাচ্ছো এটাকে, সাপোজ এটা তোমার বিন্দু, তো তুমি এভাবে ঘোরাচ্ছো। এই সে যখন একদম নিচে আসে, একদম নিচের বিন্দুতে সে ঘোরানো, তোমার ঘোরানো অ্যাক্সিসের মধ্যে, তখন তোমার হচ্ছে এটা সর্বনিম্ন টান, ঠিক আছে? সর্বনিম্ন টান হচ্ছে এটা সর্বনিম্ন, এই। আর এইখানে সে যখন থাকবে এই পয়েন্টে, তখন তোমার হচ্ছে সর্বোচ্চ হবে। ক্লিয়ারলি বুঝতে পারছো এটা? মানে তো, আচ্ছা আমি কি এটা ভুল বলতেছি নাকি আমি জানি না, আমি এটা কি ঠিক আছে জি নাকি, ভাইয়া, বুঝতে পারছি। নাকি এটা এখানে ভাইয়া, থাকতো সর্বোচ্চ? বালতিটা ভাইয়া হ্যাঁ, বালতিটা উপরে সর্বোচ্চ ঠিকই তো আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই বলতেছিলাম। হ্যাঁ, আচ্ছা। তো না, আমার নিজের কনফিউজ ছিল, তোমার যে কোশ্চেন করলাম। সোজা ভাবে ঘুরাবে? বালতিটা কি সোজা? হ্যাঁ, আমাকে ছোটভাবে ঘুরাতে হবে, যখন কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছে যে উলম্ব ভাবে, এই যে উলম্ব বৃত্তাকার তলে, তো আমি এভাবে ঘুরাচ্ছি, আমি এইভাবে ঘুরাচ্ছি না, আমি এইভাবে ঘুরাচ্ছি, ঠিক আছে? আশা করি তোমরা আমার পয়েন্টটা দেখতে পারতেছো, আমার যে আমি যে পয়েন্টটা এখানে ইন্ডিকেট করতেছি। আচ্ছা, তো এটা বুঝতে পারছো আশা করি, এটা তো কোনো কোশ্চেন হওয়ার কথা না। তো এটা গেল। সো এটা এটা আমাদের একটা সি নাম্বার শেষ, এবার আমাদের একটা ডি নাম্বারে আসি। তো একটা ডি নাম্বারে কি বলছে যে রিমি কমপক্ষে কত কৌণিক বেগে বালতিটিকে উলম্ব তলে ঘোরালে বালতির পানি পড়বে না। তো এইটা কোয়েশ্চেন দেখি তোমাদের কে তোমরা দ্রুত বলতে পারো এটার অ্যান্সারটা। আমি একজনের উত্তর অপেক্ষায় আছি, তোমরা একজন বললে আমি এটাকে সলভ করে দিব। এটা তোমাদের অনেকেরই পারার কথা, বিকজ এরকম টাইপের অঙ্ক আমি করাইছিলাম তোমাদেরকে, যে কত সর্বনিম্ন কত কৌণিক বেগে ঘোরালে। আমি করে দিচ্ছি যদিও, বাট তারপর তোমাদের এটা পারতে হবে। দেখি কেউ একজন বলো আমাকে দ্রুত। বলো সূত্র দেখি কার মনে আছে, ভি এর সূত্র আর ওমেগার সূত্র। কোশ্চেন আবার দেখো যে সর্বনিম্ন কত কৌণিক বেগে ঘোরালে, ঠিক আছে? মানে কমপক্ষে কত কৌণিক বেগে ঘোরালে বালতির পানি নিচে পড়বে না। বিষয়টা বুঝো, বিষয়টা কোশ্চেনটা আসলে কি বলছে। ধরো যে তুমি হচ্ছে এই বালতিটাকে সাপোজ ধরো যে 2 রেডিয়ান পার সেকেন্ড, 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরাচ্ছ, ঠিক আছে? এখন এমনও তো হতে পারে যে বালতির পানিটা অ্যাকচুয়ালি তখন পড়বে না যখন হচ্ছে এটা অ্যাটলিস্ট 1.2 রেডিয়ান পার সেকেন্ড থাকবে, ঠিক আছে? আর তুমি ঘুরোচ্ছ কততে? তুমি ঘুরোচ্ছ 2 রেডিয়ান পার সেকেন্ডে। বাট এটার অ্যাটলিস্ট কতটুকু বেগ দরকার যে বেগের কারণে পানিটা বালতি থেকে পড়বে না, সেটা কত? 1.2 রেডিয়ান পার সেকেন্ড। যেটা রিমি যে মিস্টারটা করছে সেটা হচ্ছে ও খুবই স্লো ঘুরাইছে, যার কারণে কি হয়েছে, বালতি থেকে পানিটা পড়ে গেছে। এখন রিমিকে কি কাজ করতে হবে, অর্থাৎ রিমিকে কতটুকু বেগে ঘুরাইতে হবে, কৌণিক বেগে, যে বেগে ঘোরানোর ফলে কি হবে না, বালতি থেকে পানিটা পড়বে না। এটা কোয়েশ্চেন করছে। তো কারো কোনো আইডিয়া আছে? তোমাদেরকে তো এটা সূত্রটা পড়াইছিলাম। যদি তোমাকে ভেলোসিটি বের করতে বলতো, ভি বের করতে বলতো, লিনিয়ার ভেলোসিটি বের করতে বলতো, রৈখিক বেগ বের করতে বলতো, তাহলে তুমি করতে কি? ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি। তোমাদের এটা পড়াইছিলাম না আমি? এটা কি তোমাদের মনে আছে? দেখি তো তোমাদেরকে মানে টেস্ট করি। কে কে আসো দেখি ক্লাসে। আচ্ছা, হুরায়রা দেখি বলো তো ভাই, মনে আছে কিনা এটা তোমার? আমি তো মানে পুরো পড়াইছিলাম আমি। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো, শুনতেছি। রুট ওভার মিউ এর স্যার কি ছিল না? না রে বাবা, এখানে কি আছে? আমি তোমাদের এই যে সব পিডিএফ গুলো তো দিয়ে রাখছিলাম এখানে। আচ্ছা ঠিক আছে, এখানে খুঁজতে হবে এখন, হোয়াট এভার। তোমাদেরকে বলে রাখি, শোনো, এটা তোমাদের পড়াইছিলাম আমি যদিও। যখন হচ্ছে ভি হবে তখন তোমার ভিজের রুট ওভার আর জি হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট বেগ আর কি, অ্যাটলিস্ট মানে সর্বনিম্ন যে বেগে আর কি, ঠিক আছে? অ্যাটলিস্টের ক্ষেত্রে এটা পড়াইছিলাম তোমাদের। এটা কিভাবে পড়াইছিলাম
এই যেভাবে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি নিজেও ভুলে গেছি আসলে কিভাবে এটাকে মানে আনছিলাম, হোয়াট এভার, আমার আসলে মনে নাই জিনিসটা কিভাবে আনছিলাম। বা সূত্র হচ্ছে তোমার ভি ইজ রুট ওভার আর জি। হ্যাঁ, ওমেগা ক্ষেত্রে তোমার হচ্ছে রুট ওভার আর বাই জি, সরি হোয়াট ওভার জি বাই আর, এটা ওমেগার ক্ষেত্রে ওমেগা রুট ওভার জি বাই আর, যে সর্বোচ্চ কত মানে সর্বনিম্ন কত কৌণিক বেগ আর কি। তো এখানে তোমার জাস্ট এখানে 9.8 করবা ডিভাইড বাই 1.5 করবা, তাহলে এটা তোমার অ্যান্সার চলে আসবে। এটা কত হবে, 9.8 কে তোমার 1.5 দিয়ে ভাগ করলে কত হয়, 4 এর মতো হয়, 4 এর কাছাকাছি হয়, তাই না? 2.5 2.56 2 পয়েন্ট সামথিং আসবে, রাইট? হ্যাঁ 2 পয়েন্ট সামথিং আসবে রেডিয়ান পার সেকেন্ড। ওকে, 2.56 রেডিয়ান পার সেকেন্ড, বাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো খুবই সহজ কোশ্চেন না, বাট এই কোশ্চেনটা কেউ পারবে না অ্যান্সার করতে, বিকজ মানে যাদের আর কি এটা সম্পর্কে আইডিয়া নাই। তো এখানে আসলে একটা সূত্র আসলে এইভাবে ইয়া করে মানে ডিরাইভ করে আনতে হয় আর কি, এটা সূত্রটা ভুলে গেছি আমি। নর্মাল যদি তুমি চিন্তা করো যে আসলে মানে আমাদের যে শক্তির যে সংরক্ষণ সূত্র, ঠিক আছে, সেখান থেকে বলতে পারি যে এম জি ইজ ইকুয়াল তোমার হচ্ছে এম ওমেগা স্কয়ার আর। এই যে এখানে এফ কি, এফ তোমার হচ্ছে কি, এফ হচ্ছে তোমার ওজন এখানে, ঠিক আছে। আর এখানে এফ, এখানে একটা এফ আসবে তোমার, সাপোজ ধরো এটাকে বললাম হচ্ছে আমি এফ সি ধরলাম, ঠিক আছে। তো এখানে এফ সিটা কি, এফ সি তোমার হচ্ছে এই যে সেন্টিপিটাল ফোর্স, আর এটা তোমার সেন্টিফ্রুগাল ফোর্স। মানে একটা তোমার হচ্ছে ওজন, একটা তোমার হচ্ছে সেন্টিফ্রুগাল। মানে বিষয়টা বুঝো, একটা তোমার হচ্ছে এই যে এখানে এটা কি তোমার, এটা তোমার হচ্ছে কেন্দ্র বিমুখী বল, তাই না? কেন্দ্র বিমুখী বল হচ্ছে এটা, কেন্দ্র বিমুখী বল। বালতিটাতে ঘুরাচ্ছি, তো কেন্দ্র বিমুখী বল হচ্ছে এদিকে। আর আরেকটা কি, ওজন না? এটা তো ওজন, তাই না? মানে বালতিটার ওয়েট, টোটাল ওয়েটটা, তাই না? তো ওয়েটটা কি হবে, এফ ইজ ইকুয়াল টু এম জি। এবং এইটা আর এটা সমান থাকে বলে কি হয়, পানিটা বালতি থেকে পড়ে না। যদি এটা না থাকতো তাহলে কি হতো, বালতিটা পড়ে যেত পানি থেকে, তাই না? সরি, পানিটা বালতি থেকে পড়ে যেত। আর যদি এইটা না থাকতো তাহলে এটা কি হতো, বালতিটা তোমার হাত থেকে ছিটকে যেত না। সো এখানে কোনো কিছু হচ্ছে না, তার মানে কি এই দুটো সমান। তার মানে এম জি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর। এম ওমেগা স্কয়ারটা কি, আমাদের কেন্দ্র বিমুখী বলের সূত্র, ঠিক আছে। যে এখানে তোমাদের হচ্ছে আমাদের ছিল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর, তাই না? এটা হচ্ছে তোমার লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে, এটা তোমার হচ্ছে কৌণিক বেগের ক্ষেত্রে, এটা আমাদের সূত্র ছিল। সো এটাকে আমি দিলাম হচ্ছে এফ সি, সেন্ট্রিফুগাল, তাই না? সেন্ট্রিফুগাল ফোর্স, এফ সি দিয়ে দিলাম এটাকে। তো এফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এফ সি, বা এটাকে বলতে পারি আমি এফ জি আর কি, মানে এফ জি ইজ ইকুয়াল টু এফ সি। এফ জি কি, তোমার ওয়েট আর কি, ঠিক আছে। তাহলে এম জি এম এম কাটা, তাহলে জি ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর। তাহলে ওমেগা ইজ ইকুয়াল কি হবে, রুট ওভার জি বাই আর, ঠিক আছে। এই যে এখান থেকে আসছে। তো সেম ভাবে এই যে এটার ক্ষেত্রে সেম ভাবে যে এটা কোথা থেকে আসছে, এটা এখান থেকে আসছে। দেখো এফ ইজ ইকুয়াল টু এফ সি আর কি। তো এখানে তোমার হচ্ছে এম জি ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। সো এখানে এম এম কাটা, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু আর জি। সুতরাং ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি। বুঝতে পারছো? এখন মনে পড়ছে আমার, এটা এভাবে আসছে। সো এটার ক্ষেত্রে এভাবে আসছে, আর এটার ক্ষেত্রে এভাবে আসছে। সবাই ক্লিয়ার এটা? এবং আশা করি তোমরা এই জিনিসটা ভুলবা না। তো তোমরা এটাকে পরীক্ষা ভাবে লিখবা যে যেহেতু তোমার বালতি থেকে পানিটা পড়তেছে না, সুতরাং এখানে কেন্দ্রমুখী বল এবং ওজন পরস্পর সমান। সো এই দুটা বল তুমি সমান দেখাইয়া দেন এটাকে প্রুফ করবে এভাবে, ওমেগা রুট ওভার জি বাই আর। দেন এখানে তুমি মানটা বসায় তুমি এটা বের করবা, বাস তোমার তুমি 4 আউট অফ 4 পেয়ে যাবা। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? খুবই সহজ সূচনার কোশ্চেনটা, জাস্ট তোমার এটা থিওরি অ্যাপ্লাই করতে হচ্ছে। সেটা কি বলতো, যে বলের নিত্যতা সূত্র নাকি শক্তির নিত্যতা সূত্র আর কি, ঠিক আছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো? অঞ্জিত আপু ক্লিয়ার জি হয়েছে এটা? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার একটা নাম্বার কোশ্চেন গেল, আমি তাহলে এটাতে টাইম ওয়েস্ট করতেছি না। এবার আসো 2 নাম্বার কোশ্চেনে। দেখো এখানে দেখো কি করছে, এখানে একটা সিলিন্ডার দিচ্ছে, এখানে একটা গোলক দিচ্ছে, ঠিক আছে। খুবই মানে খুবই ঠান্ডা মাথায় জিনিসগুলো দেখো, তোমাদের সব মনে পড়ে যাবে জিনিসগুলো দেখলে। এখানে তোমার সিলিন্ডারের ব্যাসার্ধ দিচ্ছে আর ইজ 2 সেন্টিমিটার, এবং সিলিন্ডারের লেন্থ দিয়ে দিচ্ছে 20 সেন্টিমিটার। এবং এখানে এই যে গোলকটা, এটাকে এইভাবে কেন আছে জানি না, তো হোয়াট এভার, এই গোলকটা ব্যাসার্ধ দিচ্ছে কত, এত। তো 6400 কিলোমিটার, এটা পৃথিবী দিছে, তাই না? এত এত তো এই তো পৃথিবীর ব্যাসার্ধ, তো এটা পৃথিবী মেবি। তো পৃথিবী একটা গোলক, তো এটা সেই হিসাবে আর কি এখানে একটা গোলক হিসাবে দিচ্ছে আর কি, ইন্ডিকেট করছে গোলক হিসাবে। তো আমার কোয়েশ্চেন গুলো এখন আমি দেখি, এটাই আমাদের উদ্দীপক, ঠিক আছে। তো গণাবার কি দিচ্ছে, যে চিত্র এ, সিলিন্ডারের জড়তার ভ্রামক নির্ণয় করো। এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে, জড়তার ভ্রামক বের করতে বলছে আমাকে এই এ সিলিন্ডারের। তো আমাদের সূত্র ছিল, মনে আছে তোমাদের জড়তার ভ্রামকের সূত্র সিলিন্ডারের ক্ষেত্রে, ফর সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক মানে মোমেন্ট অফ ইনার্শিয়া,
ভাই এটা তো দুইটা ছিল, একটা হচ্ছে মেইন কেন্দ্রগামী অক্ষ আর একটা হচ্ছে কিনার দিয়ে হ্যাঁ যে অক্ষটা যাবে। হ্যাঁ, তো একটা ছিল তোমার হচ্ছে এই বরাবর যদি অক্ষ হয়, এই বরাবর যদি অক্ষ হয়, সেটার ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল। আর এটা যদি তোমার কেন্দ্র বরাবর হয়, যেমন এটা কি এখানে এখানে তুমি কি দেখতেছো যে এই যে এক্স ওয়াই অক্ষটা, এক্স ওয়াই অ্যাক্সিসটা কি বরাবর? কেন্দ্র বরাবর না, মানে এই সিলিন্ডারের কেন্দ্র বরাবর একটা অক্ষ দিচ্ছে এখানে, তাই না? তো এই কেন্দ্র বরাবর এখানে ঘুরাচ্ছি আমি এটাকে, ঠিক আছে, চাপা ধরে ঘুরাচ্ছি। তো এই ঘুরাইলে তার যে জড়তার ভ্রামক, অর্থাৎ তোমার তার যে ঘূর্ণন প্রবণতা, তার এই ঘূর্ণন প্রবণতা আমাকে বের করতে বলছে কত হবে। তো এটার ক্ষেত্রে কারো মনে আছে কিনা? আমি তো নিজেই ভুলে গেছি সূত্র, তোমাদের কারো মনে আছে কিনা বলো আমাকে। আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে তোমার আই দ্বারা আমরা ইন্ডিকেট করি, ঠিক আছে, আই দ্বারা। তো এখানে তোমার হ্যাঁ, এটা মেবি দুইটা সমষ্টি ছিল, মানে 1/12 ml না স্কয়ার প্লাস 1/4 না না ml না, স্কয়ার। আমি তোমাদেরকে বলি এবার, শোনো। ভাইয়া হাফ এমআর স্কোয়ার সম্ভবত। জি না, কারোটাই হয় না। শোনো, যখন হচ্ছে সিলিন্ডার শেপ, বা জিনিসটা মাথা রাখো তোমরা, যখন তোমার সিলিন্ডার শেপ হবে, সিলিন্ডার শেপের ক্ষেত্রে তোমার হচ্ছে যখন হচ্ছে আমি কেন্দ্র বরাবর ঘোরাবো, যখন আমি এরকম কেন্দ্র বরাবর ঘোরাবো, আমি একটু যদি সিলিন্ডার শেপটা আঁকি, এই তো এই সময় তোমার আই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার এম এল স্কোয়ার ডিভাইড বাই 12। এবং যখন হচ্ছে আমি এই বরাবর ঘোরাবো, অর্থাৎ তোমার হচ্ছে তার একটা যে কোনো একটা প্রান্ত বরাবর, যে কোনো একটা প্রান্ত, ধরো এই প্রান্ত বরাবর ধরছে, তাহলে তোমার হবে হচ্ছে মেবি এম এল স্কোয়ার ডিভাইড বাই 3। এন্ড আমি একদমই শিওর না জিনিসটা, তো এই জন্য আমি হচ্ছে একবার তোমাদের এটা পিডিএফটা দেখে নিই, ঠিক আছে? তোমাদের পিডিএফ সব লেখা আছে এখানে। আচ্ছা, এই যে জড়তার ভ্রামক, ভাইয়া এই যে সিলিন্ডারের ক্ষেত্রে এই যে ঠিক আছে, এই দেখো সিলিন্ডার আকৃতির শেপ। সিলিন্ডার বলতে কি বোঝানো হচ্ছে? এটা দণ্ড, ঠিক আছে, একটা গোলাকার দণ্ড আর কি। তো এখানে দেখো কি দিছে, এই যে দেখো, যখন তোমাদের কেন্দ্র বরাবর, তখন দেখো আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার ডিভাইড বাই 12। আর মানে এক প্রান্ত হলে কি হবে? এম এল স্কোয়ার বাই 3 হবে, ঠিক আছে? সো আই হ্যাভ, তোমার বুঝতে ভাইয়া পারছো এখানে? হ্যাঁ বলো। ভাইয়া সিলিন্ডারটাকে আমি এখানে দণ্ড বিবেচনা করবো, মানে ওটা তো ভিতরে ফাঁপা না, একটা ব্যাসার্ধ আছে না ভিতরে। আচ্ছা দেখো, দণ্ডের ক্ষেত্রে আসলে এরকম কোনো ফাঁপা আর ইয়া নাই। ফাঁপা কোথায় আছে? দেখো তো, গোলকের ক্ষেত্রে আছে, আর রিং এর ক্ষেত্রে আছে, ঠিক আছে। যেমন দেখো এই যে সরু দণ্ড, এগুলোর ক্ষেত্রে আসলে কোনো ইয়া নাই, মানে ফাঁপা বা গোলাকার, মানে ফাঁপা বা নিরেট এমন কোনো বিষয় নাই। যখন গোলক আসবে, যখন বা বৃত্তাকার চাকতি আসবে, তখন তোমার হচ্ছে এরকম নিরেট আছে, অথবা তোমার হচ্ছে ফাঁপা আছে, ঠিক আছে। যেমন দেখো এই যে এটা একটা দণ্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে এই গেল। বা আমি যদি আমার যে আগের যে পিডিএফটা ছিল, সে আগের পিডিএফটা ওপেন করলে মোটামুটি বুঝতে পারবো আশা করি। এখানে এই পিডিএফ এ মেবি আশা করি আছে, এখানে সূত্রগুলো সব সিরিয়ালে লেখা আছে। আচ্ছা নাই, এখানে নাই। আচ্ছা যাই হোক, এখানে আসলে খুঁজতে হবে জিনিসগুলো, এখানে ওভাবে করে আমার মনে নেই আসলে কোথায় দিছিলাম। আচ্ছা, এখানে খুঁজতে হবে, হোয়াট এভার, দরকার নেই আর তাহলে টাইম নষ্ট করার। তাহলে আমাদের সূত্র হচ্ছে যেটা এম এল স্কোয়ার ডিভাইড বাই 12। এখানে দেখো কি দিছে, এটা কিন্তু আসলে একটা দণ্ডের মতো দিচ্ছে, ঠিক আছে, সিলিন্ডার একটা যে একটা দণ্ড আর কি। তো এটাকে আমরা ওই ফর্মুলাতে ফেলবো, তাহলে এম এল স্কোয়ার ডিভাইড বাই 12। তাহলে এম এর ভ্যালু কত দিচ্ছে দেখি তো, এম এর ভ্যালু কত দিচ্ছে? এম তো নাই, কি ব্যাপার? আচ্ছা, তাহলে এম এম আমার দরকার নাই। দেখছো এই যে কোশ্চেন গুলোর একটা ট্রিক এখানে, ঠিক আছে, তোমাদেরকে পুরা মানে মানে ফাঁসাই ফেলবে, যে আসলে তোমরা বুঝতেই পারবে না আসলে এখানে কি হবে। এখানে কিন্তু এম এর কোনো ভ্যালু নাই, তো এম এর যে ভ্যালু যেহেতু নাই, তো আমার দরকার নাই। এবং এল এর ভ্যালু কত দিছে? 20 সেন্টিমিটার দিছে। তো এখানে 20 সেন্টিমিটার বসাই দিই আমি, তাহলে যে 20 স্কয়ার ডিভাইড বাই 12, ঠিক আছে। এখন এখানে মেবি তোমার 20 হবে না, এটা একটা মিস্টেক করছি আমি। এল এর ভ্যালু তোমার 20 সেন্টিমিটার দিছে না, তো এটাকে তুমি মিটারে নিবা, তো 0.2 মিটার হবে, ঠিক আছে, 0.2 মিটার, তাহলে 20/100 আর কি। তো 0.2 স্কয়ার ডিভাইড বাই 12। এটা কেন 0.2 করছি? বিকজ আমাদের জড়তার ভ্রামক একক কি? কেজি মিটার স্কয়ার, তাই না? কেজি মিটার স্কয়ার। সো অবভিয়াসলি এখানে কিন্তু তোমার ইয়া হবে, মানে মিটারে হবে এটা। হ্যাঁ, তাহলে আমাদের এটা অ্যান্সারটা কি হবে বলো তো একজন? জাস্ট তোমার হচ্ছে 0.2 স্কয়ার ডিভাইড বাই 12 করো। হ্যাঁ, 3.33 ইন্টু 10 ইনভার্স 3। 10 ইনভার্স 3, দেন তোমার এম, ঠিক আছে, এই যে এই এমটা দিবা তুমি, ঠিক আছে, ইনটু দিয়ে দিবা, তাহলে ভালো হয়, ভাবে ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে আরো ভালো হয়, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা টোটালটা। সো এটাই আমাদের অ্যান্সার। ভাইয়া হ্যাঁ, তাহলে কোশ্চেনের মানে যে ব্যাসার্ধটা দেওয়া, ওটা কি কোনো কাজ, মানে কোনো কাজে লাগবে না? এখন এটা তোমার কাজে লাগতেও পারে ঘ নাম্বারে গিয়ে, তাই না? যেমন দেখো এখানে কি করছে, দেখো এই গোলটা যদি নিরেট, আচ্ছা হ্যাঁ, তো এখানে এখানে কোনো কাজে লাগতেছে না এটা, এই পার্টটুকু, ঠিক আছে, এটা জাস্ট কনফিউজ করার জন্য দিচ্ছে। যেমন তোমাদের এখানে এম এর ভ্যালু দেয় নাই, সো এটা টোটালি একটা কনফিউজিং ব্যাপার। আচ্ছা, এটা গেল। ঘ নাম্বারে আসি, যে বি গোলকটি নিরেট অথবা ফাঁপা হলে
কোন ক্ষেত্রে জড়তার ভাগ বেশি হবে? তো এটা খুবই সহজ কোয়েশ্চেন না বলো তো? তোমাকে যা জানতে হবে যে আসলে নিরেটের ক্ষেত্রে কি অ্যান্সার আর ফাপার ক্ষেত্রে কি অ্যান্সার। নিরেট মানে কি, মানে টোটালি একটা নিরেট গোলক, লাইক তোমার হচ্ছে একটা বলতে পারো যে একটা হচ্ছে তোমার ইয়া বল, একটা ফোমের বল, ঠিক আছে? একটা ফোমের বল কি হয়, পুরোটা ফোম দিয়ে পুরো মানে ইয়া করে থাকে, পুরোটা ফোম দিয়ে আটকানো থাকে, ঠিক আছে? একটা ফোমের বল, সেটা একটা নিরেট, ঠিক আছে? আর এটা তোমার হচ্ছে ফাপা বল। সাপোজ ধরো ফুটবল, ফুটবলের ভিতরে কোনো খালি হাওয়া থাকে, ফুটবলের মধ্যে কিন্তু কোনো বস্তু থাকে না, তাই না? তো এটা তোমার ফাপা ফাপা বল। যেমন তোমার ধরো যে এই যে এটা ফুটবল, সেখানে জাস্ট এই অংশটুকু কি আছে, জাস্ট এই অংশটুকু বস্তু আছে, আর এই অংশটুকু কোনো বস্তু নাই, তো এটা ফাপা। তো এটার ক্ষেত্রে আমাদের আই কি ছিল, আর এটার ক্ষেত্রে আই কি ছিল মনে আছে? আমার নিজেরই মনে নাই, একটা মেবি 2/5 mr² ছিল। তো আমি একটু দেখে নিই একবার। ভাইয়া ফাপার ক্ষেত্রে 2/3 mr², আর নিরেটের ক্ষেত্রে 2/, এই যে আমি সূত্র শীট পেয়ে গেছি, এই যে এটাই খুঁজতেছিলাম, দেখো এই যে। আচ্ছা, এখানে তো তোমার দিছে হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে তোমার হচ্ছে mr²/2, ঠিক আছে? এটা তো সিলিন্ডারের ক্ষেত্রে এটা দিছে, তাহলে আমাদের মেবি আগেরটা ভুল হয়েছে, তাই না? ভাইয়া এই যে আমি এই নাম্বার সূত্রটার কথা বলছিলাম 6 নাম্বার। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি। এখানে তোমার যেহেতু কেন্দ্র বরাবর, মানে ভর কেন্দ্র, ওয়েট, আচ্ছা আমি মেবি তোমার হচ্ছে এটা দিয়ে করাইছিলাম, ঠিক আছে? শুরু ও সুষম দণ্ডের ক্ষেত্রে এটার জন্য করাইছিলাম, ঠিক আছে? তো আমার অ্যান্সারটা ভুল হয়েছে, এটা তোমার এটা হবে mr²/12 হবে, mr²/2 হবে, সরি। ও না, ভাইয়া আমার তো মনে হয় পরেরটা হবে এটা ml² হবে, এটা হবে, ডিভাইডেড বাই রাইট। 12 হ্যাঁ প্লাস 1/4। হ্যাঁ, এটা হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কারেকশন করে নাও জিনিসটা। দেখো আমি সূত্রটা আসলে ভুলে গেছিলাম, আমি তোমাদের আসলে এটাই খুঁজতেছিলাম, এটা আসলে আগেরটার মধ্যে ছিল না, আগের পিডিএফটার মধ্যে। তো এটা দেখো কি হবে সূত্রটা, m * l² / 12 প্লাস r²/4। দেখো যখন হচ্ছে পি কিউ গামী হবে, যখন এই যে দেখো এই যে পি কিউ রেখাটা, এই পি কিউ রেখা বরাবর যখন হবে, তখন হচ্ছে তোমার mr²/2। আর যখন তোমার এই যে আরএস বরাবর হবে, ঠিক আছে, আরএস বরাবর, অর্থাৎ তোমার হচ্ছে যেমন দেখো আমাদের যে কোয়েশ্চেনটার মধ্যে দেখো কি দিছে, কোয়েশ্চেনটার মধ্যে এই যে কোয়েশ্চেনের মধ্যে দেখো, এই যে দেখছো এটা আরএস এখানের মতো না? সো এটা কিন্তু এই যে এটা হবে ml² / 12 প্লাস r²/4, ঠিক আছে? মানে এই যে এরকম হবে, তাহলে প্লাস mr²/4 হবে, তাহলে প্লাস m * r²। আর এর ভ্যালু কত দিছিল আমার? আর এর ভ্যালু তোমার ছিল হচ্ছে 2 মেবি 2 সেন্টিমিটার, ঠিক আছে? অর্থাৎ তোমার 2 সেন্টিমিটার, r = 2 সেন্টিমিটার, তাহলে তোমার কত হবে এটা 0.02 মিটার। তাহলে এই যে 0.02 স্কয়ার ডিভাইড বাই 4। তো তুমি এখানে তার একটু করে ফেলো জিনিসটা, এটা করে ফেলো, তাহলে হয়ে যাবে এটা হবে 0.01। 0.01, তাহলে m কেজি মিটার স্কয়ার, ঠিক আছে? তো এই দুটো তুমি যোগ করে দিবা, এই 0.01টা এই টার্মটা যোগ করে দিবা, সো যেটা আসবে সেটাই তোমার অ্যানসার। সাথে একটা n গুণ রাখবা, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো আই হোপ তোমরা জিনিসটা কারেকশন করে নিতে পারছো। এটা আসলে জাস্ট ছোট একটা মিস্টেক ছিল, এটা তোমার সিলিন্ডার যেহেতু, ঠিক আছে? আমি আসলে সূত্রটা মনে করতে পারতেছিলাম না, সো এখানে তোমাদের এবার পিডিএফটা খুঁজে পেয়েছি। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে এটা আমাদের গেল হচ্ছে সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে। এটা তোমার মুখস্থ করে ফেলো সূত্রটা, যে যখন হচ্ছে আমাদের আরএস বরাবর হবে তখন তোমার হচ্ছে এটা ফর্মুলা, আর পি কিউ বরাবর হলে এটা ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল এটা। এবার আসে আমি ইয়ার ক্ষেত্রে, যে নিরেট গোলকের ক্ষেত্রে আসি। আচ্ছা, তো দেখো যখন নিরেট গোলক হবে তখন তোমার হচ্ছে এই যে 2/5 mr², এটাই বলতেছিলাম। 2/5 ml²। হ্যাঁ, আর ফাপা গোলকের ক্ষেত্রে যেমন দেখো এই যে এটা, এই যে দেখো যেটা এটা মেবি 2/3 ml² হবে। 2/3 mr², রাইট। যখন হচ্ছে আমার নিরেট গোলক এটা, দেখো এখানে ফিগারটা আসলে একটু ভুল আছে, ফিগারটা আসলে টোটালটাই আসলে একটা বস্তু দ্বারা আবৃত হবে। তো এখানে ফিগারটা অনুযায়ী তোমার হচ্ছে এটা নিরেট গোলক, এটা তো ফাপা গোলক। তো নিরেট গোলকের ক্ষেত্রে এটা তোমার হচ্ছে 2/5 mr² হবে, এবং ফাপা গোলকের ক্ষেত্রে 2/3 mr² হবে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে তোমার হচ্ছে নিরেটের ক্ষেত্রে 2/5 mr², এবং এটার ক্ষেত্রে তোমার 2/3 mr², ঠিক আছে? তো এটা কত হবে এখানে 2/5 ইন্টু গোলকের ভর কত দিছে। আচ্ছা, গোলকের এই যেখানে গোলকের ভর নাই, তো এখানে পুরোটাই আসলে একটা মানে বোগাস কোশ্চেন বানা রাখছে, কোনো ভর টর কিছু দেয় নাই। ভর দিলে কি সমস্যা ছিল আমি জানি না, মেবি তোমাকে চেক করতেছে আসলে এখানে তুমি পারো কি পারো না। আর এবার কত হচ্ছে বলতো 6400 কিলোমিটার, অর্থাৎ তোমার 6.4 × 10⁶, তাই না, স্কয়ার। সেম ভাবে এটার ক্ষেত্রে 2/3 ইন্টু m ইন্টু 6.4 ইন্টু 10⁶ স্কয়ার। সো তুমি এখানে এটা ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করবা, এন্ড অবভিয়াসলি তুমি বুঝতে পারতেছো যে 2/5 এবং 2/3 এর মধ্যে তোমার হচ্ছে
এইটার মানটা বেশি আসবে, এটা মানটা কম আসবে, তাই না? তো এইটার মানটা মানে ফাঁপা গোলকটা জড়তার ভাগ বেশি আসবে, মানে ফাঁপা গ্রেটার দেন নিরেট হবে সম্ভবত, কারণ এখানে ভগ্নাংশ তাই মেনটেন করছে, বিকজ খালি জাস্ট ভগ্নাংশের পার্থক্য, এই ভ্যালুগুলো তো সেম ভ্যালু এগুলা, সো এখানে জাস্ট এটার পার্থক্য হচ্ছে। তো ফাঁপা গোলকটা জড়তার ভাগ বেশি হবে, ফাঁপা গ্রেটার দেন নিরেট হবে। সো এটা কোশ্চেনটা উদ্দীপক যেহেতু আমাকে কি করছে, উচ্চ দক্ষতা কোশ্চেন করছে, তো তুমি লিখে দিবা যে বি গোলকটির জড়তার ভ্রামক মানে বি গোলকটি ফাঁপা হলে তার জড়তার ভ্রামকটা বেশি হবে, এটা লিখে দিবা। এটা বুঝতে পারছো সবাই? যা সূত্রে খেলা আর কিছু না, তুমি যে সূত্র জানো তো তুমি অ্যান্সার তোমার মানে এক মিনিটে শেষ, খালি এখানে অ্যান্সার বসাবা খালি, আর কিছুই না, তাই না? এখানে আড়াইবেলা কত দিয়েছিল, 6400 কিলোমিটার। সো এটা যেগুলো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। সো যারা কনফিউশন ছিল তারা তাদের এটা ক্লিয়ার করে নাও। সো 2AC গেল, 2D গেল। সো এটা তোমার অলরেডি বেশি আসতেছে, এটা আমাদের কম আসছে, এটা বেশি আসছে। তো এখানে তোমার M1 M2 ইন্ডিকেট করে দিবা, বিকজ এখানে M1 M2 কেন ইন্ডিকেট করতে হবে জানো? কারণ দেখো এখানে কিন্তু পুরোটা নিরেট, সো এটার ভর কিন্তু সেম হবে না, তাই না? বিকজ এখানে পুরোটাই বস্তু দিয়ে আবৃত, আর এখানে কিন্তু পুরোটা বস্তু দিয়ে আবৃত না। সো এটা M1 ধরে নিবা, আর এটাকে M2 ধরে নিবা, মানে M1 ভর M2 ভর। তো এটা জড়তার ভ্রামক হচ্ছে I1, এটা জড়তার ভ্রামক হচ্ছে I2, তাহলে I2 গ্রেটার দেন I1 আসতেছে আমাদের এখানে, ঠিক আছে? এটা বেশি আসতেছে। সো এটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেন। এবার আসে আমাদের 3 নাম্বারে, 3 নাম্বার চলে আসতেছে, ঠিক আছে? আচ্ছা দেখো 3 নাম্বারের কোশ্চেনটা বলছে যে 142 সেন্টিমিটার এবং 122 সেন্টিমিটার ব্যাসের দুটি বৈদ্যুতিক পাখা বানানো হলো। প্রথমটি মিনিটে 150 বার এবং দ্বিতীয়টি মিনিটে 180 বার ঘুরে সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর উভয় পাখা থেমে যায়। মানে এখানে তোমার হচ্ছে ফ্যান নিয়ে কথা বলছে, এবং একটা ফ্যান 142 সেন্টিমিটার, একটা ফ্যান হচ্ছে 122 সেন্টিমিটার ব্যাসের, এবং প্রথম ফ্যানটা 150 বার ঘুরছে মিনিটে এবং দ্বিতীয় ফ্যান 180 বার ঘুরছে মিনিটে, ঠিক আছে? এবং সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর উভয় পাখা থেমে গেছে। কোয়েশ্চেন করছে গ নাম্বারে যে প্রথম পাখাটির প্রান্তবিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ কত হবে? প্রথম পাখাটির প্রান্তবিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ হিসাব করতে বলছে, আমাকে সেন্ট্রিপিটাল ফোর্সটা বের করতে বলছে, ঠিক আছে? প্রান্তবিন্দুতে, বিকজ বুঝতেই পারছো যেহেতু তোমার কেন্দ্রমুখী, তার মানে কি কেন্দ্রবিন্দুতে তোমার প্রান্তবিন্দুতে কি হবে, ত্বরণটা এখানে বের করতে হবে, মেজার করতে হবে। তোমাকে কোয়েশ্চেনে কি কি দিয়ে দিচ্ছে দেখো, প্রথম পাখাটির জন্য 142 সেন্টিমিটার এবং 150 বার এবং 2 সেকেন্ড পর বন্ধ হয়ে গেছে। তো এখানে কি কি ইনফরমেশন আছে যে আর এর মানে ব্যাস, আর কি ব্যাস দিছে, তাই না? ব্যাস দিছে, ডায়ামিটার দিছে কত, 142 সেন্টিমিটার। এরপরে আর কি দিছে যে 100 মিনিটে তোমার হচ্ছে প্রতি মিনিটে কতবার ঘুরে, সে কত মিনিটে তোমার হচ্ছে প্রথমটি মিনিটে 150 বার ঘুরে, ঠিক আছে? তাহলে প্রতি মিনিটে 150 বার ঘুরে, ওকে। আর থামতে তোমার 2 সেকেন্ড লাগছে। আচ্ছা যাক, ওইটা পরে। এবার আসি তাহলে এখান থেকে কি কি পাচ্ছি আমরা, ডি পাচ্ছি, তাই না? ডি, তো ডি যেগুলো যদি তোমার 142 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে আর এর ভ্যালু কত হবে? অবভিয়াসলি আর এর ভ্যালু তোমার হবে হচ্ছে এখানে 142 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 71 সেন্টিমিটার, তাই না? 71 সেন্টিমিটার, অবভিয়াসলি 71 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 0.71 মিটার, সরি 0.71 মিটার। তো এখান থেকে আর বের করে ফেললাম, ব্যাসার্ধ বের করে ফেললাম। এরপর এখানে আমাদের এই যে এটা 150 বার দেওয়া আছে প্রতি মিনিটে, তুমি বুঝতে পারছো এটা তোমার কিসের জন্য লাগবে? ওমেগা বের করার জন্য লাগবে, কৌণিক বেগ, তাই না? আমার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n বাই টি। তো এখানে 2 পাই ডিভাইড বাই 150 দেন তোমার 60, তাই না? 60 মিনিট, যেহেতু প্রতি মিনিট বলতে আমার 60 সেকেন্ড। তো এখান থেকে আমরা কত পাচ্ছি? 15.71। আর ইউ শিওর? 150, 15.71। আচ্ছা এটা তোমার 30, ঠিক আছে? এটা তোমার হচ্ছে 3 5 15, ভাইয়া ঠিকই বলছে। 55, 50 ইন্টু 5 হবে নাকি 5 হবে? ভাইয়া হ্যাঁ, 15.71। 15.71। আচ্ছা ঠিক আছে, 15.71। দেন তোমার এটা কত হয় বলো তো, রেডিয়ান পার সেকেন্ড, তাই না? রেডিয়ান পার সেকেন্ড জি হবে, ঠিক ভাইয়া। আছে? তাহলে আমাদের ওমেগা বের হয়ে গেছে, ওকে। আচ্ছা ওমেগা যদি বের হয়ে গেছে, সো এখান থেকে আমাদের দেখো কি বের করতে বলছে কোশ্চেনের মধ্যে, আমাদের কোশ্চেনের মধ্যে বের করতে বলছে যে কেন্দ্রমুখী ত্বরণ কত। তো কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি আমরা জানি যে a ইজ ইকুয়াল টু হচ্ছে v স্কয়ার বাই r, এটা হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে, তাই না? এটা তোমার হচ্ছে ac সেন্টিমিটার ফোর্স, সেন্টিমিটার অ্যাক্সেলারেশন, মানে কোন কেন্দ্রমুখী ত্বরণ।
তাহলে এটা কেন্দ্রমুখী ত্বরণ যদি হয়ে থাকে, এটা তোমার ভি এর ক্ষেত্রে, ওমেগা ক্ষেত্রে কি হবে, ভি ইজ ইকুয়াল টু ওমেগা, ওমেগা স্কোয়ার। ওমেগা আর বসা দাও, তাহলে ওমেগা আর দেন তোমার হচ্ছে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই আর, তাহলে ওমেগা স্কোয়ার আর, তাই না? তাহলে এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। সো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে তোমার 15.71 দেন স্কোয়ার ইনটু আর, আর এর ভ্যালু কত, এই যে 0.71, ঠিক আছে? তো এই যে বের হয়ে গেছে আমার এটা 175.23। কত, 2। 175.23। আচ্ছা ঠিক আছে, এখন বলো তো এই যে এটা আমি যেটা বের করছি এখানে, এই এসি, এই এসি এর ইয়েটা কি হবে অ্যাকচুয়ালি, বলো তো দেখি একজন, এককটা কি এককের হবে? কথা বলতেছেন ভাইয়া? হ্যাঁ এককটা কি হবে বলো দেখি একজন, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর কেউ কিছু বলতে চাও? না ভাই এটাই হবে। দেখো রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কেন হবে, যখন হচ্ছে আমার এটা অ্যালফা হইতো, কেন্দ্রমুখী ত্বরণ হইতো, সরি কৌণিক ত্বরণ হইতো, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হইতো, তখন হচ্ছে আমার রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হইতো। আর এটা তোমার কি, এটা তোমার হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, মানে এটা তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, যেটা আমরা নরমাল আমি অলওয়েজ ইউজ করি ত্বরণের জন্য। এটা তো আমার কৌণিক ত্বরণ না, কৌণিক ত্বরণের ক্ষেত্রে খালি রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হবে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার অ্যান্সার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা তো এটা গেল, এটা গণাবার শেষ, তাহলে 3s গেল। এবার আসে আমি 3d তে। 3d তে কি বলছে, যে সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত উভয় পাখাই কি সমান সংখ্যকবার ঘুরবে, সংখ্যকবার ঘুরে থেমেছে যাচাই করতে বলছে। আমাকে কোশ্চেনটা বলছে যে উভয় পাখাটাকে সমান সংখ্যকবার ঘুরছে কিনা, মানে আমাকে এন এর ভ্যালু বের করতে বলছে না, বলতো এন এর ভ্যালু। অর্থাৎ আমি হচ্ছে প্রথম পাখার জন্য, ফার্স্ট ফ্যানের জন্য আমি হচ্ছে N1 কাউন্ট করব, N1, এবং আমি হচ্ছে সেকেন্ড ফ্যানের জন্য আমি হচ্ছে N2 কাউন্ট করব, তাই না? ঠিক আছে। আচ্ছা তো এখন হচ্ছে N1, যেহেতু আমাকে N1 বের করার জন্য আমার কি কি লাগবে, দেখো খেয়াল করে, আমার সূত্র কি, যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 পাই n বাই টি। তো আমাকে এখান থেকে আমি N1 এটাকে বলতে পারি, আবার এখানেও সেম ভাবে আমি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n2 বাই টি, ঠিক আছে? এটাকে ওমেগা 2 বলতে পারি, এটাকে ওমেগা 1 বলতে পারি, তাই না? তখন আমাকে এখন ওমেগা বের করতে হবে, তুমি বুঝতেই পারতেছো খুবই সহজ একটা জিনিস, যেহেতু তোমাকে এন এর ভ্যালু বের করতে বলছে যে কতবার ঘুরবে, তাই না? তো প্রথমটার ক্ষেত্রে ওমেগা 1 ছিল আমাদের হচ্ছে লিখবা তুমি হচ্ছে সি থেকে পাই আর কি, বা গ থেকে পাই আর কি, যে ওমেগা 1 কত ছিল, 15.71, তাই না, রেডিয়ান পার সেকেন্ড। এখান থেকে আমি এন1 বের করতে পারি। আচ্ছা ওয়েট, কোশ্চেনে কি বলছে দেখি তো, সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পরে, ঠিক আছে, সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পরে, সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পরে। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আসলে এটা ঝামেলা আছে। দেখো এখানে কিন্তু আসলে তুমি যদি এটা করো, এটা করলে কিন্তু তোমাদের N1 এর ভ্যালু 150 চলে আসবে, তাই না? যেটা আমাদের আগে, যেটা আমাদের দিয়ে দিয়েছিল ওটা কিন্তু চলে আসবে, সো এটা কিন্তু করা যাবে না। এখানে কিছু ডিফারেন্স আছে, একটু আমাকে একটু ওয়েট করে, আমি জাস্ট নিজে একটু বুঝে নিই একবার কোশ্চেনটা। আচ্ছা সুইচ বন্ধ ভাইয়া করার 2 সেকেন্ড পর, হ্যাঁ বলো। এটা কি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা জিরো স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, এটা হবে না? ওমেগা ওইটা না, ওইটাতে ভাই আমার মনে হয় ওমেগা এফ মানে লাস্টের ভ্যালুসিটিটা বের করতে হবে, ওমেগা নট প্লাস আলফা টি দিয়ে। হ্যাঁ আমাকে এখানে আসলে ওমেগা ওমেগার ওমেগা নটের ভ্যালুটা বের করতে হবে। দেখো ওমেগা নটের ভ্যালুটা কত ছিল, ওমেগা নটের ভ্যালুটা যেটা আমরা বের করছি এখানে, যে মানে সি থেকে পাই না, আমি ফার্স্টে ঠিকই লিখছিলাম, ঠিক আছে, একটু জাস্ট চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে জাস্ট, মানে বিষয়টা বুঝো, যে N1 কত, C1 হচ্ছে তোমার এখানে যেটা তোমার হচ্ছে ওমেগা নট বলতেছি আমি, মানে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট বলতেছি না, এটা ওমেগা 1 দিব না, এটা ওমেগা নট দেই, মানে প্রথম, মানে যেটা, এটা তো যেটা তার ইনিশিয়াল বেগ ছিল, ইনিশিয়াল মানে কোনিক বেগ, ইনিশিয়াল কোনিক বেগ কত ছিল, এটা 15.71 রেডিয়ান পার সেকেন্ড, 15.71 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে তার ইনিশিয়াল কোনিক বেগ, এটা আমাদের গ থেকে আমরা পাইছি, গতে এটা আমরা বের করছি, তাই না? এই যে এভাবে বের করছি, এই যে তোমার হচ্ছে 2 পাই ইন্টু কত, 150, আচ্ছা সরি 150 ডিভাইড বাই কত, 60, এখান থেকে আমরা বের করছি কত, এটা 15.71, ঠিক আছে, এটা এখান থেকে বের করছি, বাস। এটা হচ্ছে আমার ওমেগা নট। এখন বিষয়টা বুঝো, সে কিন্তু 2 সেকেন্ড পর থেমে গেছে, তাই না, অর্থাৎ তার একটা শেষ কোণিক বেগ আছে। সো ওমেগা কত হবে, ওমেগা শেষ কোণিক বেগ, ফাইনাল, মানে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল, এটা ফাইনাল, এটা যদি আমি ইনিশিয়াল দেই, মানে ওমেগা আই বলি, তাহলে এটা এটা কি হবে, এটা প্রথমটা, এটা কি হবে শেষ বেগ, এটা কিন্তু 0 রেডিয়ান পার সেকেন্ড,
কেন 0 ডিভাইডেড বাই সেকেন্ড? বিকজ এটা কি থেমে যাচ্ছে না 2 সেকেন্ড পরে, তাই এটা তো তার 0ই হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কৌণিক সরণটা কত হচ্ছে? কৌণিক সরণ মানে আমাদের যে সূত্র ছিল কৌণিক সরণের, মনে আছে কৌণিক সরণের সূত্র? থিটা সি ইজ ইকুয়ালস টু ওমেগা নট টি আমাদের প্লাস ছিল হাফ আলফা টি স্কয়ার। লিনিয়ারের ক্ষেত্রে আমাদের কি ছিল? s = u + v/2 * t, তাই না? নিউটনের সূত্র থেকে আমরা পাচ্ছিলাম এটা। এবং মানে কৌণিকের ক্ষেত্রে কি হবে? এটা তো লিনিয়ার। আর কৌণিকের ক্ষেত্রে কি হবে? থিটা = ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইড বাই 2 * t, ঠিক আছে? তাহলে থিটা ইজ কত হবে? ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইড বাই 2 * t। তাহলে এখানে আমরা বসাই দিচ্ছি, তাহলে এখানে 15.71 প্লাস 0 ডিভাইড বাই 2 * 2। তাহলে থিটা কত পাচ্ছি আমরা এখানে? 15.71 পাচ্ছি, রাইট? 15.71 পাচ্ছি, এবং এটা কি হবে? রেডিয়ান হবে, জাস্ট রেডিয়ান হবে, তাই না? বিকজ এখানে তো কোনো তোমার সেকেন্ড থেকে নাই, সেকেন্ড সব কেটে দিচ্ছি আমি, তাহলে শুধুমাত্র রেডিয়ান হবে। তো এটা গেল আমার থিটা। এটা বের করে আমরা কি লাভ হচ্ছে জানো? এটা বের করে আমরা দেখো কি লাভটা হয়েছে, যে আমাদের সূত্র আছে এরকম আরেকটা সূত্র আছে, এটা তো একটা সূত্র বুঝলামই n1 এর জন্য। এখান থেকে আমি n বের করতে পারতাম যদি আমার হচ্ছে এখানে এই ফ্যানটা থেমে না যেত, ঠিক আছে? এখানে ফ্যানটা থেমে যাচ্ছে, তো আমার এখানে আমাকে এই টাইমটা আমার কাউন্ট করতে হবে, এই যে 2 সেকেন্ড টাইমটা, এই যে 2 সেকেন্ড টাইমটা আমার কাউন্ট করতে হচ্ছে। তো এটা কাউন্ট করার পরে থিটা বের করছি আমি। এখন আমাদের সূত্র হচ্ছে n = θ/2π। এটা কোত্থেকে আসছে, তাই না? এটা তোমাদের কোশ্চেন আসতে পারে, ভাই এটা কোত্থেকে আসলো? অবভিয়াসলি এটা বের করা খুবই সহজ। দেখো কিভাবে বের করতে পারি এটা আমি। যে আমি জানি কি যে s = কি r θ, তাই না? s = হচ্ছে r θ, ঠিক আছে? তো এখানে s যদি r θ হয়ে থাকে, তাহলে s টা কি? s হচ্ছে কি 2π n না? s কেন 2πn হবে s? কারণটা হচ্ছে বিষয়টা বুঝো যে কেন এখানে তোমার হচ্ছে এটা হলো 2πrn হবে, সরি 2πr ইনটু n হবে। s এর ভ্যালু 2πr ইনটু n হবে। কেন 2πrn/n হলো? বিকজ ফ্যানটা কি? ফ্যানটা তোমার গোলাকার না? ফ্যানটা গোলাকার, এবং আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রে তার পরিধি কত হয়? বৃত্তের পরিধি কত হয়? 2πr না? পরিধি 2πr কি হয়? তার জি পরিধি ভাইয়া। না? সো একটা জিনিস বুঝো যে ফ্যান যখন একবার ঘুরবে, যখন n এর ভ্যালু যখন 1 হবে, অর্থাৎ সে যখন একবার ঘুরবে, তখন সে কি হবে? সে টোটাল 2πr দ্রুত অতিক্রম করবে না? বলতো। ধরো যে এই পয়েন্টে যাত্রা শুরু করছে, তো সে যখন এখান থেকে যখন ঘুরে এসে সে যখন এখানে আসবে, তখন সে টোটাল কতটুকু ডিসটেন্স অতিক্রম করলো? 2πr ডিসটেন্স। তাহলে এটা n এর = 1 এর ক্ষেত্রে 2πr ডিসটেন্স। তাহলে থিটার ভ্যালু কত হচ্ছে? 2πr, অর্থাৎ তোমার সরি s এর ভ্যালু কত হচ্ছে? 2πr। s টা কি? s তোমার সরণ না? s তো তোমার সরণ। তো এখানে যদি আমাদের যদি n বার ঘুরে, তাহলে n বার ঘোরার ক্ষেত্রে কি হবে? 2πrn হবে, জাস্ট n গুণ হয়ে যাবে। সো s = কি 2πrn = r θ। তো r কাটা, তো কি পাচ্ছি আমরা এখান থেকে? 2πn ডিভাইড বাই θ। সুতরাং কি হচ্ছে? n = θ/2π। সো এটা আমাদের আরেকটা ফর্মুলা। এটা কৌণিক সরণের সাথে কতবার ঘুরছে তার ফর্মুলা, তাই না? তো এখানে এবার যদি আমি থিটা ভ্যালুটা বসাই দিই, তাহলে 15.71 ডিভাইড বাই 2π এবার যে অ্যান্সারটা আসবে সেটাই অ্যান্সার। তোমরা বলতে পারতাম ভাই এখানে তো ওমেগা নটের ভ্যালু তো এটাই ছিল, সো এটা আপনি তো করলে তো হয়ে যেত এখান থেকে। দেখো এটা করলে এই জন্য হবে না, বিকজ এখানে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু কত দিতা? 60 সেকেন্ড দিতা, সো এই জন্য এটা হবে না। এখানে এটা এভাবে করতে হবে, বুঝতে পারছো? সো আমি একটু ক্লিন করে দিচ্ছি এই জিনিসগুলা, বিষয়গুলো একটু বুঝো। তাহলে ফার্স্টে হচ্ছে আমি এখান থেকে কি বের করলাম? আমি হচ্ছে এখান থেকে ওমেগা নটের ভ্যালু বের করলাম, যেটা আমি অলরেডি সি তে বের করছিলাম গ নাম্বারে। এরপরে আমি ওমেগা = 0 রেডিয়ান/সেকেন্ড, এটা আমি তোমাদেরকে ইন্ডিকেট করে দেখাই দিলাম। দেন আমি কৌণিক সরণ বের করছি। দেন হচ্ছে আমি এই ফর্মুলা থেকে আমি এটা ডিরাইভ করে আমি এটা আনছি, ঠিক আছে? দেন আমি এটার ভ্যালুটা বের করলাম এখান থেকে 15.71 ডিভাইড বাই 2π। তাহলে এটা আমাদের কত আসবে? অর্থাৎ তোমার থেমে যাওয়ার পূর্বে, ঠিক আছে, থেমে যাওয়ার আগ পর্যন্ত প্রথম পাখাটি যতবার ঘুরবে, এটা অ্যান্সারটা একজন বলো আমাকে। 2.5 2.5 2.5 রেভলিউশন, ঠিক আছে? 2.5 রেভলিউশন ReV। হ্যাঁ, সে এত 2.5 রেভলিউশন বার সে ঘুরবে, মানে প্রতি 1 সেকেন্ডে আর কি, ঠিক আছে? 2.5 বার ঘুরবে আর কি, মানে 2 সেকেন্ডে আর কি সে 2.5 বার ঘুরবে। যাই হোক, তো এটা গেল হচ্ছে আমার n1 এর ভ্যালু। এটা n1 গেছে, ঠিক আছে? এটা n1 ছিল, এটা n1। তো n1 বের হয়ে গেল। এবার আমি n2 বের করব। তো সেম ভাবে আমি ওমেগা নট ফার্স্টে বের করব। তো 2π n2 ডিভাইড বাই t, তাই না? সো 2π ইনটু n2 কত? n2 আমাকে দিয়ে দিয়েছিল কোশ্চেনের মধ্যে। আচ্ছা, এখানে আমি n2 দিব না, এখানে আমি n1 দিব না, ঠিক আছে? এখানে আমি এটাকে n2 দিব না, বিকজ আমি তো n2 বেরি করব, n1 বেরি করছি। এখানে আমি জাস্ট 2πn দিলাম।
সেকেন্ড ফাইনের জন্য, তো 2 পাই n, এখানে n এর ভ্যালু কত দিছিল 180 বার, তাই না? 180 বার। সো 180 বার কি প্রতি মিনিটে। তো এখান থেকে আমি এটাকে সেম ভাবে আগের মতো করে 60 বসে দিলাম, তাহলে এখান থেকে কত আসবে আমার? এটা আমার হচ্ছে- 18.85 এটা 3, হ্যাঁ 3, এই যে তাহলে 6 পাই 18.85, 18.85 হ্যাঁ রেডিয়ান পার সেকেন্ড। এটা কি বের হয়ে গেল? এটা ওমেগা নট বের হয়ে গেল। অবভিয়াসলি ওমেগা কত হবে? 0 রেডিয়ান পার সেকেন্ডই হবে, বিকজ এটা ফ্যানটা থেমে যাচ্ছে। তো এখানেও সেম ভাবে আমি একই কাজ করব, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইড বাই 2 ইনটু টি। ঠিক আছে, এখানে আমাদের তাহলে 18.85 ডিভাইড বাই 2 ইনটু 2, তাহলে 18.85 থাকতেছে, তাই না? সুতরাং তাহলে থিটা আমি একবারই করতেছি, তাহলে সুতরাং n2 ইজ ইকুয়াল টু থিটা বাই 2 পাই, তাহলে কত হবে এটা? 18, এটা তোমার রেডিয়ান, তাহলে 18.85 ডিভাইড বাই 2 পাই। সো এটা করলে আমাদের এটার অ্যান্সার চলে আসবে 3 দেখছো কত সুন্দর অ্যান্সার চলে আসে, তাহলে 3 রেভলিউশন। সো আমাদের n2 গ্রেটার দ্যান n1, তার মানে ফ্যানটা সেকেন্ড ফ্যানটা কি বেশি ঘুরবে? কোশ্চেনে কি করছে, সুইচ বন্ধ করে থেমে যাওয়ার আগ পর্যন্ত উভয় পাখাই কি সমান সংখ্যক বার ঘুরবে? না, তার মানে এটা 3 বার, এটা 2.5 বার। সো এটা কি সমান সংখ্যক বার? না, কখনোই না। তাহলে n2 নট ইজ ইকুয়াল টু n1 দিয়ে দেওয়া। সো আমাদের উচ্চ দক্ষতা কোশ্চেন হচ্ছে এটাই ছিল লাস্টেরটা, ঠিক আছে? সো সমান সংখ্যক বার ঘুরে নেয়, এটা আমাদের হচ্ছে প্রমাণটা আমরা কিভাবে করে ফেললাম। তো আই হোপ তোমরা বুঝতে পারছো কোশ্চেনগুলো আসলে এই সূত্রগুলো মাথায় রাখবা, যে কখন আসলে কি ইউজ করতে হয় বলা যায় না। সো এটা গেল হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন। আমাদের আরো 3টা কোশ্চেন বাকি আছে। সো আমাদের মোটামুটি অনেকগুলো কোশ্চেন দিচ্ছি আজকে, সবগুলো আসলে ডিটেইলসে পড়ায় বুঝতে গেলে কিন্তু তোমার একটু টাইম বেশি লাগে। সো আই হোপ তোমরা একটু কনসিডার করবা। তো আমরা দেখি এর পরের কোশ্চেনটা। আমাদের মেবি হচ্ছে তোমার ক্লাস বাদ দিয়েছিল, সো সেটার কন্ট্রাডিকশনে আমি তোমাদের কাছে একটু বেশি টাইম পড়া দিচ্ছি। আচ্ছা, তো লাস্টের কোশ্চেন কি দেখি তো, 4 নাম্বার কোশ্চেনটা। দুটা রেল লাইনের পাথ দিছে, এদের মধ্যবর্তী দূরত্ব দিছে কত? 0.8 আর 1.3। মানে প্রথমটার ক্ষেত্রে 0.8 মিটার হচ্ছে তাদের পাথের দূরত্ব, এবং সেকেন্ড রেল লাইনের ক্ষেত্রে তাদের মধ্যবর্তী পাথের দূরত্ব হচ্ছে 1.3 মিটার। এই কোশ্চেনটা কিন্তু কৌণিক বেগের ক্ষেত্রে না, এটা কিন্তু কৌণিকের ক্ষেত্রে না, এটা হচ্ছে আমাদের ওই যে রাস্তার ব্যাংকিং, মনে আছে রাস্তার ব্যাংকিং? আমাদের রাস্তার ব্যাংকিং পড়াইছিলাম। রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল? যে tan থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার ডিভাইড বাই rg, এবং sin থিটা ইজ ইকুয়াল টু h বাই x। অনেক তারপর তুমি কাইন্ডলি একটু ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। না তুমি মানে এখন পুরো আকাশ থেকে পড়বা এই সূত্রগুলো দেখার পরে। এগুলো সব তোমাদেরকে আমি দেখাই দিয়েছি জি কিভাবে ভাইয়া, কিভাবে আসলে এগুলো আমার কাছে ডিরাইভ হয়েছে। গোলা লাগতেছে। তুমি জাস্ট আজকে জেনে রাখো, তুমি জাস্ট অ্যাপ্লিকেশন শিখে রাখো আজকে, ঠিক আছে? তুমি আশা করি তোমার তুমি যখন নিজে পড়বা, তো তোমার কাছে খুব ইজি লাগবে জিনিসগুলো, বিকজ তুমি এখন অ্যাপ্লিকেশন দেখে নিতেছো যে কিভাবে আসলে কি হচ্ছে এখানে। আচ্ছা, তো দেখি আমাদের প্রথমে কোশ্চেনে কি বলছে, যে যে স্থানে বাঁকে বাসত 500 মিটার, ওই স্থানে লাইনগুলোর মধ্যে উচ্চতার পার্থক্য হচ্ছে 7 সেন্টিমিটার ও 11.37 সেন্টিমিটার। প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত? প্রথম লাইনটার মানে প্রথম যে মিটার গ্রেজ যে লাইনটা, এটার মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 0.8 মিটার। অর্থাৎ এক্স এর ভ্যালু দিচ্ছে কত? 0.8 মিটার, ঠিক আছে? মানে যতদূর আমার মনে হচ্ছে, যেহেতু মধ্যবর্তী দূরত্ব বলছে। এবং প্রথম লাইনের ক্ষেত্রে আচ্ছা বাঁকের বাসত কত দিচ্ছে? 500 মিটার। বাঁকের বাসত আড়াই ভ্যালু দিচ্ছে কত? 500 মিটার। এবং এখানে কি দিচ্ছে দেখি তো, লাইনগুলোর উচ্চতা পার্থক্য যতক্ষণ 7 সেন্টিমিটার, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে 7 সেন্টিমিটার উচ্চতা পার্থক্য, তোমার এইচ দিচ্ছে এখানে, এইচ দিচ্ছে কত? 7 সেন্টিমিটার, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে 0.07 মিটার। এগুলো সব আমার ইনফরমেশন। কোশ্চেনে বলছে তোমার রাস্তার ব্যাংকিং কোণ কত বের করতে বলছে, মানে এই যে আমার থিটা বের করতে বলছে। সো অবভিয়াসলি বের করা খুব ব্যাপারই না আমার কাছে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স v স্কয়ার বাই rg। এখানে জাস্ট বসাই দেবো, তাই না? তাহলে বসা দিচ্ছি। একজন একটু ক্যালকুলেট গুলো করবা, অ্যান্সারটা বের করবা। আচ্ছা, আমাদেরকে এখানে বি এর ভ্যালু দিয়ে দিচ্ছে, আমাদের এখানে বি এর ভ্যালু দেয় নাই, তাই না? তো আমাকে বি এর না ভ্যালুটা ভাই দাওনি। হ্যাঁ বি এর ভ্যালুটা বের করতে হবে আমাকে, তাই না? তো দেখি বলতে পারো, দেখি একজন বলো দেখি বি এর ভ্যালু কিভাবে বের করবো আমি। আচ্ছা, এখানে যেহেতু আমার বি এর ভ্যালু বের করতে হচ্ছে, আমার দরকার নেই, আমি তো আরেকভাবে করতে পারি। আমি এটাকে এভাবে করতে পারি, sin থিটা ইজ ইকুয়াল টু h বাই x, এটা এই সূত্রতে করতে পারি। sin থিটা ইজ ইকুয়াল টু h বাই x, এটা তো করতে পারি, এই যেটা এখানে দেখো আমাকে h দিয়ে দিচ্ছে, x দিয়ে দিচ্ছে, তো এখান থেকে বের করা যায় খুব ইজিলি। sin ইনভার্স h বাই x, তাহলে 0.07 ডিভাইড বাই কত? এটা 0.8, ঠিক আছে? কত আসবে অ্যান্সারটা দেখো তো, একজন বলো তো।
5.02 হ্যাঁ 5.02 ডিগ্রি, এটাই অ্যান্সার 4SC। ঠিক আছে, এত ঝামেলা করার দরকার নেই, যেহেতু আমার দাওয়াই আছে একটা অ্যান্সার এখানে, যে তোমাকে এক্স আর এইচ দিয়ে দিছে, সো তুমি এটা করলে হয়ে যায় আমার। তাহলে এটা গেল 4SC নাম্বারটা। এবার আসলে 4D নাম্বারটা করি। কোন লাইনে রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে? আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন, এটা একটা ভাবার মতো কোয়েশ্চেন, মানে অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। কোয়েশ্চেনটা যে করলো, এই কোয়েশ্চেনের মাধ্যমে আসলে আমাকে কি বের করতে হবে দুটো রেল লাইনের, দেখে কে বলতে পারবা? কোন লাইনে রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে? হ্যাঁ, থিটার মান বের করতে হবে। আচ্ছা, আর কেউ বলতে চাও? হ্যাঁ, থিটা ইউজ করে কি কোনোভাবে ভি বের করার এই ধরনের কিছু? হ্যাঁ, সেটাই। আমাকে কোয়েশ্চেন দেখো কি বলছে। কোয়েশ্চেন আমাকে করতে হচ্ছে অধিক দ্রুততার সাথে, অর্থাৎ তোমাকে কি বের করতে হবে? আমাকে ভেলোসিটি বের করতে হবে। মানে আমাকে এই প্রথম রেল লাইনে একটা রেলগাড়ি চললে সেই রেলগাড়িটাকে কতটুকু বেগে বাঁক নিতে হবে, এবং সেকেন্ড রেল লাইনে একটা রেলগাড়ি চললে সেই রেলগাড়িকে কতটুকু গতিতে বাঁক নিতে হবে, আমাকে সেটা বের করতে হবে। যেটার যেটার বেগটা বেশি হবে সেটা কি হবে, তার অ্যান্সারটা হবে কোন রেল লাইন হবে, সেটার অ্যান্সার বের হয়ে যাবে। সো অবভিয়াসলি আমাকে V1 V2 বের করতে হবে। তো প্রথম রেল লাইন আমি ধরলাম V1 এর জন্য সূত্র কি হবে, এই যে tan θ = v স্কয়ার বাই r, তাহলে √tan θ, তাই না? √tan θ, √tan θ, আচ্ছা tan θ 1 দিলাম, ঠিক আছে, tan θ 1 ইনটু r1 ইনটু g। এবং V2 এর ক্ষেত্রে কি হবে, সেম ভাবে tan θ 2 হবে, tan θ 2 ইনটু r2 ইনটু g। এখন কথা হচ্ছে যে tan θ 1 এর ভ্যালুটা আমি জানি, θ 1 এর ভ্যালুটা আমি জানি, তাই না? আমি এটা ভ্যালুটা জানি। কিভাবে জানি? এই যে এটাই আমার θ 1 সি থেকে পাচ্ছি আমরা। তো 5.02, বিকজ এটা তো আমার প্রথম রেল লাইনের জন্য বের করছিলাম না, বলতো? এটা তো প্রথম রেল লাইনের ব্যাংকিং কোণ আমি বের করছিলাম থিটা। সেখানে আমি এটা বসাই দেবো। তাহলে থিটা ইনটু r1 কত, r1 এই যে r1টা কি আমাদের সেম সব জায়গায়? হ্যাঁ, 500 মিটার সবগুলোই সেম। তো এখানে আমাদের r1 দেওয়ার দরকার নেই, এটা আমাদের দুটোই r হবে। বুঝো নাই? এটা সেম, এখানে 500ই থাকতেছে, তাই না? 500 থাকতেছে, এবং এখানে কত হচ্ছে, এটা 9.8। বাস, এটা একটা অ্যান্সার চলে আসবে, একজন বের করে ফেলো খুব দ্রুত। এবং এখানে আমাদের এই যে 10, হ্যাঁ বলো। 5.02 না 10, 5.02 5.02, এই যে এখান থেকে তো পারলাম আমরা, এই যে, ঠিক না? বাট 10 10 ও থিটা আচ্ছা, হ্যাঁ আই এম রিয়েলি সরি, হ্যাঁ 10 হবে তো এখানে, সরি, এখানে 10 হবে। থ্যাংক ইউ ভাইয়া, এটা তো খেয়াল করিনি, আমি এক্সাইটমেন্টে বসাই দিছি। আচ্ছা, এই যে এবার ঠিক আছে, 5.02। তো এখানে আমাদের হ্যাঁ, উপরেরটা মান আসবে 20.74। 20.74, হ্যাঁ, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেম ভাবে এখানে বের করতে হবে sin θ 2 বের করতে হবে। তো এখানে আমাদের সেম ভাবে এটা h/x হবে, এবং এখানে h এর ভ্যালু কত, আমাদের h এর ভ্যালু দিয়ে দিছে না, দেখো তো এখানে এটা h2/x2 হবে আর কি, h2/x2। এখানে h2 এর ভ্যালু কত দিছে, 11.37 উচ্চতা, তাই না? 11.37, এবং r দিছে কত, x দিছে কত, 1.3। তো এটা তোমার হচ্ছে 11.37, এটা কি সেন্টিমিটার দিছে? ও আচ্ছা, তার মানে 100 তে ভাগ করতে হবে। জি বা সেন্টিমিটার। 100 তে ভাগ করে দিলাম, ইনটু এই যে x2 কত, 1.5। সো এটা করলে আমাদের এখানে থিটা ভ্যালু চলে আসবে। এখন কত আসে, সাইন ইনভার্স দিয়ে করো, সাইন ইনভার্স দিয়ে এই যে এর পুরোটা বসাও, কত আসে দেখো। 4.34। 4.34 না? জি ভাইয়া। তাহলে এই যেখানে তুমি বসা দেবো যে 4.34, ঠিক আছে? তাহলে ইনটু 500 ইনটু 9.8, ঠিক আছে? তাহলে আমাদের 19.3। কত আসবে? 19.3। আচ্ছা, আমাদেরকে এটা ঠিক আছে কিনা একবার দেখো তো, তারপর চেক করে দেখি তো। বিকজ আমার এখানে আমার কাছে তোমার হচ্ছে সবগুলোর মানে ছোট ছোট করে অ্যান্সার লেখা। এখানে তোমার লেখা হচ্ছে তোমার যে কোন রেল, মানে দুইটা রেল লাইনে সমান ভাগে বাঁক নিতেছে, এটা আমার এখানে মানে ছোট করে অ্যান্সার লেখা আর কি, ঠিক আছে? আমার কাছে আগে সলিউশনটা নাই। তো এখানে লেখা সবগুলো মানে দুইটার ক্ষেত্রে সেম অ্যান্সার হবে, 20.74 দেওয়া এখানে।
আচ্ছা, তো আমি একবার চেক করে দেখি এখানে, ঠিক আছে। এখানে আমাদের হচ্ছে প্রথমটা, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে 11.37 ডিভাইড বাই 100, এটা 1.3 নাকি? এটা 1.3, ওকে, এটা 1.3 হবে। এবার এবার দেখো তো, ঠিক করে দেখো তো এটা। এখানে ভুলে তো আমি ওখানে 1.5 দিছিলাম। আমার এখানে দুটো সেম দেওয়া, মানে অর্থাৎ তোমার হচ্ছে v1 v2 হিসাবে আর কি, এটা এখানে এইভাবে দেওয়া আর কি। তার মানে তোমার এটা 20.74 জি আসা ভাইয়া, উচিত। ভুল হয়েছে, এটা 5.02 হবে এই জায়গায়। এটা 5.02 হবে, তাই না? হ্যাঁ, এটাই। এই জন্য আমার এখানে আমার এখানে সম্ভবত এখানে রাইট অ্যান্সার দেওয়া সবগুলা। মানে আমার কাছে আসলে সলিউশনও নাই, বুঝতে পারছো? আমার কাছে আবার এইটা দেওয়া। 20.74 আসবে। হ্যাঁ, 20% পড়াবে, এটাই। আমার কাছে জাস্ট কোয়েশ্চেন গুলো আছে, মানে কোয়েশ্চেনের যে টেস্ট পেপারটা সেটা আমার কাছে এখন আছে, বাকিগুলো নাই আমার কাছে। সো তোমাকে খালি কোয়েশ্চেন দিতে পারছি। তো এটা 20.74 মিটার পার সেকেন্ড, রাইট। এবার ঠিক আছে, তাহলে উভয় রেল লাইনে সমান বেগে বাঁক নিতে পারবে, ঠিক আছে। লাস্টে লিখে দেবা কি, উভয় রেল লাইনে সমান বেগে বাঁক, সমান এটা কিন্তু তোমার বোর্ডের কোয়েশ্চেন, ঠিক আছে। এটা তোমার হচ্ছে তোমার ইয়ার বোর্ডের কোয়েশ্চেন, সিলেট বোর্ডের কোয়েশ্চেন। এটা সমান বেগে বাঁক নিতে পারবে, সিলেট বোর্ডের কোয়েশ্চেন এটা, ঠিক আছে। 2017 সালের কোয়েশ্চেন এটা, সিলেট বোর্ড 2017 সালের কোয়েশ্চেন এটা। তো দেখো, তোমাদের কিন্তু এরকম সোজা সোজা কোয়েশ্চেনই আসবে, তেমন কোনো কঠিন কোয়েশ্চেন দিবে না, ঠিক আছে। তাহলে আমার এটা 4 দিয়ে গেল। এবার আসি আমাদের পরের ম্যাথে 5 নাম্বার, 5 নাম্বার। দেখো, এখানে একটা দণ্ড দিছে, এখানে একটা অ্যাক্সিস দিছে, এবং এই অ্যাক্সিস বরাবর ঘোরানো হচ্ছে, তাই না? বুঝতে পারছো? এবার সূত্রটা কি হবে? এবার দ্বন্দ্বের সূত্র হবে, তাই না? এই যে এবি ঘূর্ণন অক্ষের চারিদিকে পিকিউ দণ্ডটির টর্ক নির্ণয় করতে বলছে। এবার আমাদের টর্কের টপিকটা চলে আসছে। তোমাদেরকে আমি এই টপিকটা এখনো পর্যন্ত সলভ করাই নাই লাস্টে 4টা ম্যাথের মধ্যে। সো এবার তোমাদেরকে আমি টর্কের টপিকটা নিয়ে আসলাম। টর্ক, আমাদের টর্কের সূত্র আছে না অনেকগুলা। আমাদের সূত্রগুলোর মধ্যে তোমাদের মনে আছে টর্কের সূত্রগুলো কি কি ছিল? দেখি কেউ বলতে ভাই পারো কিনা। এখানে জড়তার ভ্রামক অবভিয়াসলি জড়তার ভ্রামক বের টাউ করতে ইজ হবে। ইকুয়ালস টু আই আলফা একটা ছিল। হ্যাঁ, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, এটাই বের করতে হবে তোমাদেরকে। তাহলে 5c টাউ ইজ ইকুয়াল টর্ক, ঠিক আছে। টর্ক যেটা আমার টাউ দ্বারা করি, ইন্ডিকেট করি, তো টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই আলফা। আইটা কি জড়তার ভ্রামক, আলফাটা কি কৌণিক ত্বরণ, তাই না? তো এটাই আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার, মানে আমাদের সূত্রটা। তখন আমাকে বুঝতে হবে যে আসলে আমাকে এখানে কোন ফর্মুলা ইউজ করতে হবে জড়তার ভ্রামকটা বের করার জন্য। তো জড়তার ভ্রামকটা বের করার জন্য আমি কোনটা ইউজ করবো? অবভিয়াসলি তুমি বুঝতেই পারতেছো, এখানে আসলে যেহেতু তোমার হচ্ছে এখানে একটা দণ্ড দিয়ে দিচ্ছে, যেটা তোমার হচ্ছে এক প্রান্ত বরাবর আমি ঘোরাচ্ছি। তো এক প্রান্ত বরাবর ঘুরাইলে এখানে কি হবে সূত্রটা বলতো একজন? I is equal to ml square divided by 3, তাই না? এটা আমাদের ফর্মুলা হওয়া জি উচিত। ভাইয়া। হ্যাঁ, তো এখানে দণ্ডের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 1 মিটার। আচ্ছা, তো এখানে তোমাকে ছেড়ে তুমি বের করতে পারো, বাট কথা হচ্ছে এখানে কি কি দিছে দেখি তো। 500 নিউটন দিছে প্রযুক্ত বল, ওকে। তো তুমি এখানে এই অ্যালফা কিভাবে বের করবা? কোনো উপায় নাই অ্যালফা বের করার। কোনো উপায় নাই। অ্যালফা বের করতে হলে আমাকে আরো ইনফরমেশন লাগবে, ঠিক আছে। অ্যালফা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কোণিক। ওমেগা কি বের করার উপায় আছে? ওমেগা বের করার কোনো উপায় নাই, তাই না? ওমেগা বের করার তো কোনো উপায় নাই। কিভাবে ওমেগা বের হ্যাঁ, করবো? তাহলে যদি মানে ডিফারেন্সিয়েশনের সূত্র হ্যাঁ, ইউজ করি। আমাদের ঝামেলা করার দরকার নেই, আমাদের ইজের সূত্র আছে আরেকটা। টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো আমাদের সূত্র কি কি ছিল? টাউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে আই আলফা ছিল, দেন তোমার টাউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে আর ক্রস এফ ছিল, রাইট? আর ক্রস এফ ছিল, তাই না? মনে আছে এটা? হ্যাঁ, তখন তো উপর ভেক্টর সাইন। হ্যাঁ, সমস্যা কি? আর ক্রস এফ, বাস। যখন তুমি এটা তো ভেক্টরের ক্ষেত্রে, যখন এটাকে আমি মডুলাস করে যখন আমি করবো, সবার দরজায় মডুলাস করতেছি আমি এটাকে। হ্যাঁ, আর একটা আছে না, ডট গুণ করে টাউ ইজ ইকুয়ালস টু এফ ইনটু আর। না না না, ওইটা নাই। ওটা টাউ ইজ ইকুয়াল টু এফ ইনটু আর বলে কোনো সূত্রই নাই। টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, আর আগে আসবে, ক্রসটা পরে বসবে, দেন এফ এফ হবে, এফ অলওয়েজ পরে থাকবে। তো এটাকে যদি মডুলাস করি তাহলে কি হবে আমার? টাউ ইজ ইকুয়াল টু, অর্থাৎ তোমার স্কেলার, এটা তোমার ভেক্টর, এটা ভেক্টরের ক্ষেত্রে। আর এটা কি হবে স্কেলারের ক্ষেত্রে? এটা কি হবে? আর ক্রস, সরি, আর ডট এফ সাইন থিটা, তাই না? মানে এই যে ক্রসটা উঠে গেলে কি হবে? সাইন থিটা বসবে। আর ডট ডট উঠে গেলে কি হইতো? কস থিটা বসতো। মনে পড়ছে? সো আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তাহলে আর এফ সাইন থিটা, আর আর এফ সাইন থিটা, এটা আমরা ইউজ করতে পারি এখানে। এবং আর এর ভ্যালু আমার দিয়ে দিচ্ছে নাকি দেখি তো। হ্যাঁ, এখানে আমি আর এর ভ্যালুটা এটা ইউজ করবো, ওই যে 1 মিটার যেটা, ঠিক আছে। আমি এটা ইউজ করবো 1 মিটার। তো
এটা যদি আমি ইউজ করি এখানে, তাহলে কি পাচ্ছি আমরা এখানে? এই যে 1 ইন্টু এফ কত 500 ইন্টু সাইন থিটা, এখানে থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু দেখো খেয়াল করে, এটা আমার প্রযুক্ত বল, এটা আমার প্রযুক্ত বল, এটা হচ্ছে আমার টোটাল লেন্থ মানে ব্যাসার্ধ আর কি, ঠিক আছে? এটা আমার ব্যাসার্ধ, মানে এই ব্যাসার্ধ বরাবর আমি হচ্ছে ঘোরাচ্ছি, সো এটা আমার লেন্থ প্লাস ব্যাসার্ধ দুটাই। তো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে তোমার 500 নিউটন প্রযুক্ত বল। তো এটা হচ্ছে আমার প্রযুক্ত বল, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। সো উভয় কি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটার ভ্যালু আমি 90 ডিগ্রি বসাতে পারি, 90 ডিগ্রি। সো এটার অ্যান্সার আমার এখানে দেওয়া আছে তোমার হচ্ছে 500 নিউটন মিটার। এখন দেখো তো এটার অ্যান্সার ঠিক আছে, ঠিক হয় কিনা। সাইন এর ভ্যালু কত? 1 না? এটা 500 নিউটন মিটার চলে আসছে, ঠিক আছে? প্রবলেম হচ্ছে এই ম্যাথের মধ্যে অ্যালফা বের করার কোনো ইয়ে দেওয়া ছিল না আমার। অ্যালফা বের করার সূত্র তোমাদের জানা আছে আশা করি, যে অ্যালফা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এ ইজ ইকুয়াল টু অ্যালফা, এ ইজ ইকুয়াল টু অ্যালফা। তোমার তো এও নাই, মানে আমার যে রৈখিক ত্বরণ, যেটা আমার রৈখিক ত্বরণ তো আমার জানা নাই, তবে কিভাবে বের করবো? বা তোমার মনে করো যে এখানে যদি তোমার ভর দিয়ে দিত, এই দণ্ডটা যদি ভর দিয়ে দিত, তাহলে আমি এখান থেকে বের করতে পারতাম যে এফ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ, সুতরাং তোমার হচ্ছে এ ইজ ইকুয়াল টু এফ বাই এম, তাই না? ভর দিয়ে দিলে বের করতে পারতাম না, 500 বাই ডিভাইড বের করতে পারতাম আমি, তো সেটা তো আমাকে দেয় নাই। তো আমি এখানে এ বের করতে পারতেছি না, তার মানে আমি অ্যালফা বের করতে পারবো না। বুঝতে পারছো এবার কেন আমি এই সূত্রটা ইউজ করি নাই? আমি এই সূত্র ইউজ করছি, এই যেটা ইউজ করছি আমি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো তো আমাকে, আপুরা ভাইয়ারা ক্লিয়ার কিনা? জি ভাইয়া। নাকি কনফিউশন আছো? মুনা আপু বলো দেখি, মুনা আপু মনে অনেক কনফিউশন হইতেছে। আমার একটু নিতে প্রবলেম হইতেছে। আচ্ছা মৃদুল ভাইয়া, হ্যাঁ বলো, কিছু কোনো কোয়েশ্চেন থাকলে বলো। না ভাইয়া ভুলে। আচ্ছা, আর আবিদা আপু চুপচাপ বসে আছো, আবিদা আপু কোনো কোয়েশ্চেন আছে এটাতে, যেটা আমি কেন করছি? বিকজ তুমি তো বুঝতেই পারছো যেখানে তো আই আলফা ইউজ করার কোনো উপায় নাই। আমি আই তো বের করতে পারতেছি, বুঝলাম এম এল স্কয়ার বাই 3 দিয়ে, বাট আমি আলফা কিভাবে বের করবো? সেটা তো বের করা, এটা তো ইউজ করা যাবে না। আমি এটা ইউজ করবো, আই ইজ ইকুয়াল টু টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, সো আর ডট এফ সাইন থিটা। আচ্ছা, এটা গেল। এরপর আসি যে যদি ঘূর্ণন অক্ষ এ বি পি কে যন্ত্রটির প্রান্তবিন্দু হতে পরিবর্তন করে মধ্যবিন্দুতে নেওয়া হয়, মানে এই যে এখান থেকে আমি এক্সটেন্স করবো, এখানে নিয়ে আসবো অক্ষটা, এখানে নিয়ে আসবো অক্ষটা, তবে জড়তার ভ্রামক বেশি হবে। তবে কোন ক্ষেত্রে জড়তার ভ্রামক বেশি হবে? আচ্ছা, এটা তো খুবই সহজ কোশ্চেন, তাই না? এটা তুমি পারবা। যেমন আমরা জানি যে এখানে এটার ক্ষেত্রে কি হবে, যখন হচ্ছে আমাদের এই যে যখন আমাদের এভাবে থাকবে জিনিসটা, এই যখন দ্বন্দ্বটা এভাবে হবে, এভাবে ঘুরাচ্ছে, তখন কি হবে? I1 ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার ডিভাইড বাই 3, তাই না? তাহলে এম ইন্টু 1 স্কোয়ার ডিভাইড বাই 3। সো এখানে আমাদের কোনো এম এর ভ্যালু দেওয়া নাই, তাহলে এম বাই 3 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে I2 এর ক্ষেত্রে কি হবে? এম এল স্কোয়ার ডিভাইড বাই 12, অর্থাৎ এখানে আমার এবার দণ্ডটা হচ্ছে এভাবে থাকবে, এই হচ্ছে আমার অ্যাক্সিস, এবার এটা আমার অ্যাক্সিস, এবং আমি এবার এভাবে ঘোরাচ্ছি, তাহলে এখানে আমার কি হবে? এটা এম বাই 12, তাই না? মানে 1 স্কোয়ার ডিভাইড বাই 12, সো এটা এম বাই 12 হবে। এন্ড বুঝতেই পারতেছো যে এখানে ভগ্নাংশ কম, এখানে ভগ্নাংশ বেশি, তার মানে এটার ভ্যালু কি হবে? বড় হবে। এটা ভ্যালু কি হবে? ছোট হবে। তাহলে এটাকে যদি আমি I1 বলি, এটাকে I2 বলি, তাহলে I1 গ্রেটার দেন I2 হবে। সিম্পল অ্যান্সার, শেষ। সহজ, এটা তো সহজ ছিল খুবই, তাই না? খালি প্রথমটা খালি একটু বুঝতে হয়েছে তোমাকে যে কি ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে? আশা করি তোমার সবাই বুঝতেছো, মানে ফটকা লাগতেছে তোমাদের, সবাই চুপ হয়ে গেছে একদম, মানে 1 ঘন্টা বেশি ক্লাস করার পরে সবাই মাথা নষ্ট হয়ে গেছে, সবটা পুরান পড়া। ভাই না এই ভাইয়া। ম্যাথটা মাথা নষ্ট করে দিছে। এখানে তো খালি মাথা নষ্ট আর হওয়ার মতো একজনই আছে, আরো পড়াবেন ম্যাথ আজকে? এই যে লাস্ট ম্যাথ। আমাদের 5 মিনিট আছে, 5 মিনিট শেষ করে দিচ্ছি। আমাদের এখানে আসতে অনিন্দিতা আপু ছাড়া আর কেউ মাথা নষ্ট করার মতো লোক নেই, সবাই পারো সবকিছু। আচ্ছা, তো একজন সার্কাসের খেলোয়াড় মাথার উপরে উলম্ব তলে কোনো বস্তুকে, দেখো সব একই টাইপের কোশ্চেন, দেখছো? এই ঘোরাঘুরি উলম্ব তলেই। আচ্ছা, তো একজন সার্কাসের খেলোয়াড় মাথার উপরে উলম্ব তলে কোনো বস্তুকে একটি দীর্ঘ সুতায় 90 সেন্টিমিটার দূরত্বে বেঁধে প্রতি মিনিটে কি করতেছে? 100 বার ঘোরাচ্ছে, অর্থাৎ ঘূর্ণায়মান বস্তুটির 1/3 খুলে পড়ে গেল। আচ্ছা সরি, হঠাৎ ঘূর্ণায়মান বস্তুটির 1/3 খুলে পড়ে গেল। এখন খেলোয়াড় ভীত না হয়ে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা একই রাখার জন্য প্রয়োজন মতো সুতো দৈর্ঘ্য বাড়িয়ে নিল। কোয়েশ্চেনটা আরেকবার পড়ি আমরা, আসো। একজন সার্কাসের খেলোয়াড় মাথার উপরে উলম্ব তলে কোনো বস্তুকে একটি দীর্ঘ সুতায় 90 সেন্টিমিটার দূরত্বে বেঁধে প্রতি মিনিটে 100 বার ঘোরাচ্ছে। বিষয়টা বুঝো, সাপোজ ধরো একটা সার্কাসের খেলোয়াড়, সাপোজ ধরো যে এই ব্যক্তি
সে তার উলম্ব তলে এভাবে সে একটা বস্তুকে রেখে সে তার হাত দিয়ে আর কি, ঠিক আছে, এই যে তার হাত, সে হাত দিয়ে একটা বস্তুকে সেভাবে ঘোরাচ্ছে, এই উলম্ব তলে সেভাবে ঘোরাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো সে 90 সেন্টিমিটার দূরত্বে বেঁধে রাখছে, মানে আরআই ভ্যালু কত, 90 সেন্টিমিটার, অর্থাৎ তোমার 0.9 মিটার। আমাকে বলছে যে প্রতি মিনিটে সে 100 বার ঘোরাচ্ছে, অর্থাৎ তোমার ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইনটু 100 ডিভাইড বাই 60, ঠিক আছে, 100 বার ঘোরাচ্ছে। এখন বলছে কি যে বস্তুর ভর কমে যাওয়ার পূর্বে ইয়ার কেন্দ্রমুখী ত্বরণ কত ছিল হিসাব করো। আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে ভর কমে যাওয়ার পূর্বে, মানে যে এখানে এই যে এই সেন্টেন্সটার আগ পর্যন্ত, এই যে আমি এখানে ইন্ডিকেট করতেছি তোমাকে এই যে জায়গাটা, এখান এটার আগ পর্যন্ত যে ইনফরমেশন গুলো দিচ্ছে সেই ইনফরমেশন গুলো দিয়ে আমাকে এটা বের করতে হবে, কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে। তো কেন্দ্রমুখী ত্বরণ বের করা খুবই সহজ, আমরা জানি কি যে a ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর, ওমেগা ভালো কত 2 পাই ইনটু 100 ডিভাইড বাই 60 স্কয়ার ইনটু আর, আর কত, আর তোমার হচ্ছে 0.9 মিটার। সো এটা করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে, তোমরা একজন অ্যান্সার বের করে ফেলো। এবার আমি 6 এর দিতে চলে আসি। 98.7 98.7, ওকে 98.7, এখানে কি দিব বলো? ভাইয়া মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এরপর আছে সার্কাসে। আচ্ছা, এবার দেখি যে হঠাৎ করে ঘূর্ণায়মান বস্তুটির 1/3 খুলে পড়ে গেল, মানে তার কিছুটা বস্তু পড়ে গেছে, এখন খেলার ভিতর না হয়ে, মানে 1/3 খুলে পড়ে গেছে মানে কি, মানে তার ভরটা কমে গেছে না। সাপোজ ধরো যে একটা মোম সে ইয়া করতেছিল, মনে করছে মোমটা ভেঙে পড়ে গেল কিছুটা অংশ, ঠিক আছে। তো সে এখন কি করছে যে খেলাটা ভিতর না হয় প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা একই রাখার জন্য প্রয়োজন মতো সূত্র দৈর্ঘ্য বাড়িয়ে দিল। তার মানে n ইজ ইকুয়াল টু 100 বার রাখার জন্য, প্রতি মিনিটে n এর ভ্যালু 100 রাখার জন্য সে প্রয়োজন মতো সূত্র দৈর্ঘ্য বাড়িয়ে দিছে। কোয়েশ্চেন হচ্ছে যে সার্কাসের খেলোয়াড় সূত্র দৈর্ঘ্য যে পরিবর্তন এনেছিল তা যাচাই করতে বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে, সূত্র দৈর্ঘ্য বের করতে বলছে আমাকে। ওকে, এটা একটা খুবই ঝামেলামার্ক একটা কোয়েশ্চেন দিয়ে দিল না মনে হচ্ছে আমাকে। এই যে সুতার দৈর্ঘ্যটা, যে মানে এই যে এটা আর এর ভ্যালুটা, আমাকে এই আর এর ভ্যালুতে কাহিনী করতে হবে, আর এর ভ্যালু 0.9 মিটার থেকে বেড়ে গেছে, সেটা আমাকে কাউন্ট করে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ম্যাথটা আমাকে যেহেতু বলছে অলরেডি যে আর এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে, আর এর মানটা। তো আর এর মানটা বের করার জন্য আমি একটা কাজ করতে পারি, মানে কতটুকু বাড়ছে আর এর মানটা সেটা আমাকে আসলে একটু মেজার করতে হবে। তো আমি এখানে আসলে আর এর মানটা বের করার মতো কোনো উপায় নাই। আমাকে যেটা কোয়েশ্চেনের মধ্যে বলে দিছে যে বস্তুটার 1/3 খুলে পড়ে গেছে, ঠিক আছে, এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা আমার সেমই থাকতেছে। অর্থাৎ আমি যদি একটা জিনিস চিন্তা করে দেখি, আমার ওমেগার ভ্যালু 2 পাই 100 ডিভাইড বাই 60, এটাই আমাদের ওমেগার ভ্যালুটা আছে, ওমেগার ভ্যালু কিন্তু আমাদের সেমই আছে, ঠিক আছে। জাস্ট কি হচ্ছে, ধরো যে আগের ভর যদি m হয়, ঠিক আছে, ধরো যে আমার পূর্বের ভর, আমি যদি বলি যে পূর্বের ভর, আমি একটু জিনিসটাকে একটু মানে মানে আস্তে আস্তে করি, ঠিক আছে, বিকজ আমি নিজেও আসলে ম্যাথটা কিভাবে করে বুঝতেছি না, আমার দেখা যাক কিভাবে করা যায়। তো পূর্বের ভর হচ্ছে আমি ধরলাম হচ্ছে m1, তাহলে পরের ভর মানে পরবর্তী মানে ভর হারানোর পরে 1/3 হারানোর পরে 1/3 হারানোর পর ভর ধরলাম হচ্ছে m2, তাহলে m2 কত হবে, m1 মাইনাস এই ভরের m1 ভরের 1/3 অংশ হারাইছে না, তার মানে কি m1 ইন্টু 1/3, তো এটা কি হচ্ছে 2m1/3, তাই না। হ্যাঁ, এবার আমি বের করতে পারবো, আশা করি এবার বের করতে পারবো, বিকজ দেখো আমাদের এবং আমাদের যেটা ওমেগা 2, ঠিক আছে, কৌণিক বেগ ওমেগা 2 ইজ ইকুয়াল টু ওমেগায় থাকতেছে, তাই না, ওমেগা 2 ইজ ইকুয়াল ওমেগায় থাকতেছে, রাইট। এবং যেহেতু ওমেগা 2 ইজ ইকুয়াল ওমেগা থাকতেছে, তার মানে কি হবে, এই যে বলটা, অর্থাৎ প্রথম উলম্ব তলে প্রথম বস্তুকে ঘোরানোর সময় যে বল লাগছে, দ্বিতীয় ক্ষেত্রকে সেম বল লাগবে, কারণটা কি, সে তো কি করতেছে, সে কিন্তু তোমার হচ্ছে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা সেম রাখতেছে, তার মানে কি হবে F2, অর্থাৎ তোমার প্রথমটা ঘোরাতে প্রয়োজনীয় বল, অর্থাৎ তোমার এটাকে কি বলে, কেন্দ্রমুখী বল, ঠিক আছে, প্রথম বস্তুটা ঘোরানোর সময় কেন্দ্রমুখী বল F1 সমান সমান F2 হবে, তাই না, বিকজ সে তো একটা চেঞ্জিং করে ফেলতেছে, সে তো লেন্থ বাড়াই দিতেছে, তার মানে কি F1 F2 তো সমান থাকতেছে। সো আমি কি এই কনসেপ্ট থেকে বের করতে পারি না বলতো, এই কনসেপ্ট থেকে আই হোপ আমরা বের করতে পারি। এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম F1 এর ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে m ওমেগা 1 স্কয়ার r1, মানে আমাদের সূত্র ছিল এরকম না যে f mv স্কয়ার বাই r বা m
ওমেগা স্কোয়ার আর, এটা লিনিয়ারের ক্ষেত্রে, এটা অ্যাঙ্গুলারের ক্ষেত্রে, তাই না? তো আমি এই সূত্র থেকে বলতে পারি, এই সূত্র থেকে। সো এফ ওয়ান এর ক্ষেত্রে এম ওমেগা স্কোয়ার, এম ওমেগা ওয়ান স্কোয়ার আর ওয়ান, দেন হচ্ছে এম, ভর তো সেমই থাকতেছে, না সরি, এটা এম ওয়ান হবে, রাইট? এটা এম ওয়ান, এটা এম টু হবে, দেন এটা হচ্ছে এ ওমেগা টু। আচ্ছা, এখানে আমি এটাকে ওমেগা ওয়ান দিয়ে দিই, এটাকে আমি ওমেগা ওয়ান দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এটা ওমেগা ওয়ান, তাহলে যে ওমেগা ওয়ান, ওমেগা টু স্কোয়ার ইন্টু আর টু স্কোয়ার, তাই না? এবং আমাদের আর ওয়ান এর ভ্যালু কত দিয়েছিল, এবং এটার ভ্যালুটা কত আছে, এটা একজন বের করবা একটু কাইন্ডলি, ঠিক আছে? এই যে ওমেগা ওয়ান, এটা একটু বের করবা একজন কাইন্ডলি, এটা একজন বের করো কাইন্ডলি। বের হয়েছে? কই বাবারা, বের করছো তোমরা? জলদি বের করো। 10.47। 10.47, ওকে, 10.47 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? তো এখানে এটাও কিছু সেম হবে না, 10.47 হবে, বিকজ যেহেতু সে এটাকে চেঞ্জ করতেছে না। তো এখানে আমাদের এইটা, এই যে ওমেগা ওয়ান আর ওমেগা টু, এটা কিন্তু কাটাকাটি যা চলে যাচ্ছে না বলতো? অর্থাৎ আমি যদি বলতে পারি তাহলে যে এটা এম টু ভ্যালু কত আসছে আমাদের এখানে, 2m1/3, তাহলে এখানে আমি বলতে পারি এটা 2m1/3 যদি হয়ে থাকে, তাহলে 2m1/3 ইন্টু ওমেগা ওয়ান স্কোয়ার দিয়ে দিলাম, যেহেতু কি ওমেগা টু ইজ ইকুয়াল টু ওমেগা ওয়ান ইন্টু আর টু স্কোয়ার, এবং আমাকে আর টু ভ্যালুটা বের করতে হবে। তো এবার আমি তাহলে ভ্যালুগুলো দেখো, খেয়াল করে কাটাকাটি করি। তাহলে এইটা, এই যে এই টার্মটা কাটা, এই টার্মটা কাটা, তাহলে এখানে থাকছে কি আর ওয়ান কত, আর ওয়ান হচ্ছে তোমার 0.9, তাই না? 0.9 ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু আর টু হোল স্কোয়ার। দেখো আমাদের অ্যান্সার তো বের হয়ে গেছে। তাহলে আর টু ইজ ইকুয়াল টু রুট ওভার 3/2 ইন্টু 0.9। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে না? বলো তো, অ্যান্সার তো বের হয়ে গেছে, তাই না? কত আসে অ্যান্সার? আচ্ছা, এটা কি স্কোয়ার হবে? এটা তো স্কোয়ার হবে না, সরি, এটা স্কোয়ার হবে না, আমি তো ভুল করছি একটু। এখানে তোমার এম ওয়ান স্কোয়ার আর ওয়ান, এম টু ওমেগা টু স্কোয়ার আর টু, ঠিক আছে? তাহলে এখানে স্কোয়ার হবে না এটা, তাহলে এখানে এরকম হবে 3/2 ইন্টু 0.9, তাহলে কত হবে এটা, 3/2 ইন্টু 9/10, তাহলে এটা তোমার হচ্ছে 3 নং 27 ডিভাইড বাই 10 দুগুণে 20, ঠিক আছে? এটা হবে 27/20। কত আসে এটা বলো একজন? 1. ভাইয়া 1.35। 1.35, ওকে। তাহলে আমি যদি একটু হিসাব করি 1.35, আচ্ছা আমি একটু দেখে না আরেকবার, 1.35, হ্যাঁ ঠিক আছে 1.35, তাহলে এটা কি হবে, মিটার, ওকে, এটা মিটার। তো আমাদের তাহলে কি হচ্ছে বলতো, তো আর টু গ্রেটার দেন আর ওয়ান হচ্ছে না, ঠিক আছে? আর টু গ্রেটার দেন আর ওয়ান হচ্ছে, যেহেতু আমাদের আর ওয়ান কি ছিল, 0.9 মিটার ছিল। কোয়েশ্চনে কি করছে আমাকে দেখি তো, সার্কাসের খেলোয়াড় সূত্র দৈর্ঘ্য যে পরিবর্তন এনেছিলেন তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সঠিকতা যাচাই করো। হ্যাঁ, সো কতটুকু পরিবর্তন আনছে কতটুকু পরিবর্তন আনছে লিখে দিবা আর কি, যে 1.35 মাইনাস 0.9 ইজ ইকুয়াল কত হবে, .45, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এটা আসলে অ্যান্সার না, মানে এই পর্যন্ত বের করার পরে আমি বলবো যে হ্যাঁ, সুতরাং উক্তিটি সঠিক যে সে সার্কাসের খেলোয়াড় সুতার দৈর্ঘ্যের কিছুটা পরিবর্তন আনছিল, সেই পরিবর্তন কতটুকু, 0.45 মিটার, এবং সেই 0.45 মিটার বাড়ানোর মাধ্যমে সে হচ্ছে এই যে তার ঘূর্ণন যে সংখ্যাটা ছিল যে 100 বার, এই 100 বারটা সে সেম রাখছে। এটা তুমি লাস্ট লাইনে বলে দিবা। সো এটা হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চন, মানে আমাদের টোটাল আজকের ম্যাথমেটিক্যাল একটা রিভিশন ক্লাস। তোমাদের আশা করি ভালো লাগছে এবং তোমাদের মোটামুটি অনেকগুলো ম্যাথের উপর আশা করি আইডিয়া হয়ে গেছে। সূত্রগুলো তোমার একটু ভালো মতো দেখে নিবা আরেকবার, তোমাদের পরীক্ষা নেবো আমি এই মাসের শেষে। সো তোমার প্রিপারেশন নিয়ে রাখো চ্যাপ্টার 4 এর উপর, চ্যাপ্টার 4 এর এই বিশেষ করে এই পাঠ্যক্রমের উপর, বিকজ তোমাদের এই পাঠ্যক্রমের উপর এক্সাম এখনো নেওয়া হয়নি। সো আই হোপ ইউ গাইজ এনজয়েড ইট, এন্ড আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, শুভরাত্রি।